স্বাগত জানাচ্ছি বুয়েট সাহিত্য সংসদ আয়োজিত ধারাবাহিক লাইভ অনুষ্ঠান আলাপচারিতার তৃতীয় পর্বে। সঙ্গে আছে আমি আশরাফুল আলম সানি। আর আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে ক্যালিফোর্নিয়ার সর্বদক্ষিণের শহর সান দিয়েগো থেকে যুক্ত হয়েছেন লেখক সঞ্জয় দে। স্বাগত জানাচ্ছি তাকেও। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো তুমি? জি, আমি ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের এখানে রাত হলেও ক্যালিফোর্নিয়াতে সকাল ৯টা। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভটা শুরু করতে একটু সময় জ্ঞাপন হয়েছে, আমরা সেজন্য দুঃখ প্রকাশ করছি। স্যার, কেমন আছেন আপনি? আমরা জানি এই ভালো। মুহূর্তে সারা বিশ্বে একটি প্যান্ডেমিক চলতেছে। সেই প্রেক্ষাপটে কেমন যাচ্ছে আপনার সময় এবং আপনাদের শহরের বর্তমান প্রেক্ষাপট অবস্থা কি তা জানালে একটু ভালো হয় আমাদের। আসলে গত মার্চ থেকেই তো সবাই আমরা একটা বন্দি দশায় জীবন কাটাচ্ছি। এটা তো আমাদের সবার কাছে প্রথমে খুবই অপ্রত্যাশিত একটা সময় ছিল। আমরা তো প্রথমে কেউই ভাবতে পারিনি যে এত দীর্ঘ একটা বন্দি দশার মধ্যে আমাদেরকে গিয়ে পড়তে হবে আর কি। তো প্রথমে আমরা যেই ভাবনাটা ছিল অনেক দূরের ভাবনা, সেটাই আসলে দেখা গেল যে আহ গিয়ে এখন সত্যি হচ্ছে। কারণ প্রথমে তো সবাই গবেষকরা বলছিলেন যে এটা আসলে কোনো স্বল্প মেয়াদী কিছু নয়, এটা খুব দীর্ঘমেয়াদী একটা বিষয়, প্রায় বছর বা ২ বছরও লাগতে পারে এটা থেকে মুক্ত হয়ে আসতে। তো আমাদের এখানে আমরা প্রথমে খুব আতঙ্কিত ছিলাম যে শহরে কি তোমার যেই ক্রিটিক্যাল রোগীর সংখ্যা সেটা কি বেড়ে যাবে কিনা, বেড়ে গেলে আইসিইউ বেডের সংখ্যা কি হবে, এবং সে আইসিইউ বেড যদি ওভারফ্লো করে তাহলে বাকিদের কি হবে। কিন্তু আম কিন্তু আশার কথা হচ্ছে যে মার্চের পর থেকেই আসলে এখানে সবাই বেশ সতর্ক হয়ে গেল। আমাদের একেবারে মার্চের শুরু থেকেই, বিশেষ করে আমাদের কোম্পানিগুলো এখানে ক্যালিফোর্নিয়া তো দক্ষিণ এবং বলতে পারো উত্তরের আ একটা বড় অঙ্কের কোম্পানি হচ্ছে যে টেক বেস কোম্পানি। তো তারা খুব শুরু থেকেই খুব ভালো কিছু পদক্ষেপ নিল যে সবাই বলে দিল যে তোমাদের আর অফিসে থেকে আসতে হবে না যদি না তোমাদের একেবারেই কোনো প্রয়োজনীয় কিছু কাজ থাকে। তো আমরা মার্চের প্রায় আ ৯ তারিখ থেকেই বাড়ি থেকে কাজ থেকে শুরু করলাম আরকি। তো এই যে মানুষের যে ঘরে থাকা এবং আ সবারই সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন করে চলার যেই প্রবণতাটা তৈরি হলো, তার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যেই আ পিক বা যে চূড়োটা আসার কথা ছিল তোমার এপ্রিলের শেষ নাগাদ, সেই চূড়োটা কিন্তু এপ্রিলে আসেনি। সেটা খুবই একটা আমাদের জন্য একটা স্বস্তির সংবাদ ছিল। তো তারপর উম মে এলো। তো মেতে আশা করা হয়েছিল যে হয়তোবা আমরা খুব ভালো একটা দিকে যাচ্ছি, যে হয়তোবা এট লিস্ট মাস্ক পরে হলেও সবাই আবারও তাদের কাজে ফিরে যেতে পারবে। তবে জুন মাস থেকে দেখা যাচ্ছে আবার যে একটু পরিস্থিতিটা একটু ভিন্ন দিকে যাওয়া শুরু করেছে। কারণ অনেকেই দেখা যায়, কারণ মানুষও তো এত দীর্ঘদিন আসলে এই ধরনের অন্তরীণ অবস্থায় থাকার সাথে তো প্রস্তুত নয়। মানুষ তো আসলে সামাজিকতায় অভ্যস্ত। মানুষ চায় মানুষের বন্ধুর মুখ দেখতে, মানুষ চায় মানুষের আত্মীয়ের মুখ দেখতে। তো সেজন্য মানুষও দেখা গেল যখন একটু ঢিল দেয়া হলো, যখন পার্ক গুলো খুলে দেওয়া হলো, সি বিচ গুলো খুলে দেওয়া হলো, মানুষ হুমড়ি খেয়ে পড়ল সেই পার্ক এবং সি বিচে। তো সেখান থেকেই দেখা গেল যে জুন মাসে আবার নতুন করে একটা নতুন সংক্রমণ শুরু হয়ে গেল। নতুন একটা সংক্রমণের ধারা। তো এখন সেই কারণে ধরো যে জুন মাসে আমাদের এখানে মে মাসে যেটা হলো যে মে মাসে বলা হলো যে তোমরা রেস্টুরেন্ট গুলো খুলে দিতে পারো। কিন্তু রেস্টুরেন্টে যেটা হবে যে শুধুই পিক আপ অপশন থাকবে। মানুষ গিয়ে শুধু খাবারটা নিয়েই চলে আসবে। কিন্তু জুন মাসে যখন ভালো হলো পরিস্থিতি, তখন বলা হলো যে না, এখন তোমরা কিছুটা ডাইন ইন করতে পারো। কিন্তু এখন গত ২ সপ্তাহ ধরে আবার আমরা সেই পুরনো অবস্থায় চলে গেছি। যে এখন হচ্ছে আমাদেরকে আবারও সেই রেস্টুরেন্ট গুলোকে বলা হচ্ছে যে না, তোমরা আবার আগের অবস্থায় চলে যেতে হবে। তোমরা আ ডাইন ইন করতে পারবে না। তোমাদেরকে শুধু পিক আপ অপশন অফার করতে হবে। তো এরকম আরকি। তো এই যে আমাদের একটা আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। আমার তো মনে হয় যে এই ধরনের একটা আপ অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়েই আমাদেরকে হয়তোবা বছরের বাকি যে ভাগটা সেটা হয়তোবা আমাদেরকে যেতে হবে। এছাড়া কোনো উপায় আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মানে যদি না আমরা আমাদের মেডিকেল সেক্টরকে যদি ওভারলোড না করতে চাই আরকি। তো এই হচ্ছে এখন এখানকার আমাদের বর্তমানের যে পরিস্থিতি বলতে পারো আরকি। তো জি, ধন্যবাদ স্যার।
হুম। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি লেখক সঞ্জয় দের সংক্ষিপ্ত পরিচয় বলি। লেখক সঞ্জয় দে জন্মগ্রহণ করেছেন শেরপুর জেলার শেরপুর ও জামালপুর, কিছু শৈশব এবং যৌবনের অনেকটা সময় কাটিয়েছেন ঢাকায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে স্নাতক ডিগ্রি লাভের পর 2006 সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটা স্টেট ইউনিভার্সিটি থেকে তড়িৎ কৌশলে এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যার ব্যুৎপত্তি সঞ্জয়দের পাঠক মাত্রই জানেন। বিজ্ঞানের ছাত্র সঞ্জয় দে বাস্তবিক কোনো টাইম মেশিন আবিষ্কার না করলেও অদ্ভুত এক সময় পরিভ্রমণের যন্ত্র আবিষ্কার করেছেন তার সাহিত্যের ভুবনে। তাই আপনি যখন তার সাথে বুলগেরিয়ার বয়ানা গ্রামে যাবেন, আপনি একই সাথে যাবেন সেই রোমান বাইজেন্টাইন সভ্যতায়। চোখ মেলে দেখবেন বয়ানা চার্চে তাদের করা চিত্রকর্ম, সাধু নিকোলাসের নানা ভঙ্গির মর্মর সেই সব চিত্রকর্ম। কিংবা তিনি হয়তো ভিয়েনার ক্যাফে সেন্ট্রালে নিয়ে এক ফ্রেমে আপনার চোখের সামনে তুলে ধরবেন লেনিন, স্টালিন, টিটু নামক বিশ্বরথীদের। লেখক এ পর্যন্ত 5টি গ্রন্থ প্রকাশ করেছেন। দৈনিক সমকাল, যুগান্তরের মতো জাতীয় পত্রিকাগুলোতে সম্পাদকীয় পাতা সহ একাধিক পাতায় লিখছেন নিয়মিত। সচলায়তন নামক বাংলা ব্লগে জীবন যুদ্ধ নামে লিখেছেন বেশ কিছুদিন। স্যার, চমৎকার একটি সম্পর্ক, সেগুলি নিয়ে খুব মজার কথা। তো আমরা যদি এখন শুরুতেই ঢাকা শহরের টুকরো গপ্প কিংবা আমাদের পলাশী বুয়েটের টুকরো গপ্প শুনতে চাই, আমরা শুরুতেই বলবো আপনার কাছে হচ্ছে পলাশী বুয়েট কিংবা আমাদের ঢাকা শহরের টুকরো গপ্প শুনতে চাই কিছু। ধন্যবাদ। আসলে পলাশী বুয়েট বলতে তুমি যদি আমার বুয়েট লাইফের কোনো গল্পের কথা বলো আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে কি স্টুডেন্ট লাইফে তো আহ, তো যে মজার কাহিনীগুলো থাকে সেগুলোর সাথে সবসময় কিছু পার্টনার ইন ক্রাইম থাকে। তো সেই ধরনের গল্প বলতে গেলে ডেফিনেটলি মানে আমার কোন সহপাঠীর কথা বা আহ, সহপাঠিনীর কথা হয়তো চলে আসতে পারে। তো সেটা তো আসলে তাদের অনুমতি ছাড়া মানে আমি বলতে পারি কিনা আমি ঠিক জানি না আর কি। কারণ হচ্ছে যে সেগুলো কথা অনেক সময় হয়তো ফেসবুকে লিখি একটু ছদ্মনাম ব্যবহার করে, কিন্তু এখন বলতে পারবো কিনা ঠিক জানি না। তো আম, আমি খুব খুব ছোট একটা মানে হয়তো বা তোমাকে একটা টুকরো গল্প বলতে পারি আর কি। খুব ছোট, এটা আমি জানি না ঠিক কোনো সিগনিফিকেন্ট কিছু কিনা। তুমি তো জানো যে আমাদের বুয়েটে আমরা আহ, যখন ক্লাস চলে তখন আমরা মোটামুটি ভাবে পড়াশোনা করি না বলতে গেলে। আমাদের মূল পড়াশোনাটা হয় হচ্ছে যে আমাদের পিএল এর সময়, যেটাকে আমরা বলি পিএল ফাইট, পরীক্ষার আগের যেই প্রায় 1 থেকে 1.5 মাসের যে সময়টা আর কি। তো সেই সময়টাই আমাদের মূল পড়াশোনা হয়, এবং সেই সময়টা পড়াশোনা করতে করতে মানে আমাদের আর তখন হয়তো বা দিন কি রাত সে ধরনের কিছু খেয়াল থাকে না। তো আমি তো আসলে বাড়িতে থাকতাম, তো কিন্তু আমি তোমার পরীক্ষার ওই সময়টাতে থাকতাম অবশ্য আমাদের তিতুমির হলে। তিতুমির হলে 202 নম্বর রুমে। তো তিতুমির হলে আহ, আমার এক বন্ধুর সিটে থেকে আমি সাধারণত প্রিপারেশন নিতাম। তো একবার হলো যে আহ, আমার বেশ কয়েকদিন থাকার পর আমার বাড়িতে একটা ফোন করতে হবে। তো তখন তোমার তিতুমির হলের পাশে উল্টো দিকেই তো তোমার আহ, আহসানুল্লাহ হল। তো আহসানুল্লাহ হলের নিচে উম, একটা তোমার পে ফোনের ব্যবস্থা ছিল, কার্ড দিয়ে ফোনের ব্যবস্থা। তো কার্ডটা থাকতো হচ্ছে তোমার ওই দারোয়ানের কাছে। তো দারোয়ানের কাছ থেকে নিয়ে কার্ডটা নিয়ে তারপর তোমার ফোন করা যেত। এটা এটা একদম তার একটা ছোট্ট একটা ব্যবসার মতো ছিল আর কি। তো আমি কার্ড নিয়ে ফোন করতে গেলাম, আমি আমার বাড়িতে ফোন করবো আর কি। তো মজার ঘটনা হলো যে আমি ফোন করতে গিয়ে ফোনের নাম্বার ডায়াল করতে গিয়ে দেখি যে আমার বাড়ির নাম্বারই আমি ভুলে গেছি। কারণ আর তখনও আসলে তো সেলফোন তৈরি মানে সেলফোনের তখন এত চল হয়নি। আমরা সবাই আমাদের মানে আমাদের ল্যান্ড ফোনে ফোন করি। তো ল্যান্ড ফোনের নাম্বার আমার মনে নেই আর কি। তো তখন আমি চিন্তা করলাম যে ল্যান্ড ফোনের নাম্বারটা কিভাবে বের করা যায়, আমার বাড়ির ল্যান্ড ফোনের নাম্বার। তো আমার এক হঠাৎ করে মনে হলো যে নাম্বারটা সেটা আমার এক বান্ধবীর নাম্বার। তাকে আমি ফোন করলাম। তো ফোন করে বললাম যে, তো সে খুব অবাক যে সে ভাবলো যে আমি বোধহয় পরীক্ষা সংক্রান্ত কোনো কাজে তাকে জিজ্ঞেস করার জন্য ফোন করেছি আর কি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, বললাম যে তোমাকে ফোন করার প্রধান প্রধান কারণ হচ্ছে যে আমি আমার বাড়ির ফোন নম্বরটাই ভুলে গেছি। তো সে খুব অবাক, সে ভাবলো যে আমি হয়তো একটা
কোনো ধরনের হয়তো চাপা মারছি আর কি। তো যাই হোক, কিন্তু তাকে আমি বুঝিয়ে বললাম যে দেখো, নিজের বাড়ির নাম্বার তো আর কখনো ডায়াল করতে হয় না, ডায়াল করতে হয় অন্য বাড়ির নাম্বার। তো তোমার বাড়ির নাম্বারটা যেহেতু আমি অসংখ্যবার ডায়াল করি, কাজে তোমার নাম্বারটা আমার মুখস্থ আছে, কিন্তু নিজের বাড়ির নাম্বারটা মুখস্থ নেই। যাই হোক, সে খুব হাসলো, তারপরে আবার আমাকে ফোন নাম্বারটা দিল আর কি। তো তারপরে আমি আমার বাড়িতে ফোন করলাম। তো এই এই ছোট ঘটনাটা আমার আর কি মানে মনে আছে আর কি। আর তাছাড়া ঢাকাতে তো মানে অসংখ্য ওই ধরনের ছোটখাটো ঘটনা আছে, কিন্তু ঠিক বাছাই করাটা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে বোধহয়। তো আমরা এটা নিয়ে হয়তো পরে আলাপ করবো আবার। স্যার, আমরা জানি আপনি হচ্ছে পূর্ব ইউরোপ ভ্রমণ করে বেশ কিছু ভ্রমণ কাহিনী লিখেছেন, ভ্রমণ গল্প লিখেছেন। সেই হুম হুম। দেশগুলোর সংস্কৃতিতে সমাজতান্ত্রিক রাজনীতির প্রভাব তা নিজে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেছেন, এবং তা হচ্ছে আপনার লেখনীর মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছেন। তো আমরা শুরুতেই স্যার জানতে চাই যে আপনার এই যে সমাজতান্ত্রিক ব্লকভুক্ত যে দেশগুলো আছে, বলকান রাষ্ট্রগুলো, সেগুলোর প্রতি আগ্রহের শুরুটা কোথায় ছিল, কিংবা কেন আগ্রহটা তৈরি হলো? আসলে আশরাফুল, ধরো যে তোমরা যারা এই মুহূর্তে বুয়েটে পড়াশোনা করো, তো তোমাদের হয়তোবা অনেকেরই, আমি অনুমান করছি যে তোমাদের অনেকেরই জন্ম হয়তোবা 1995 বা 2000 সালের দিকে। তো তোমরা যখন জন্মগ্রহণ করলা, তখন কিন্তু এই যে পশ্চিম ইউরোপ বা ধরো যে সমাজতান্ত্রিক ব্লগের যে এই ভাঙনটা, সেটা নিয়ে ডামাডোলটা কিন্তু অনেকাংশে শেষের পথে। কিন্তু আমাদের যারা জন্ম 80-র দশকে, আমাদের কিন্তু আমাদের যখন শৈশব, আমাদের যখন কৈশোর, তখনই কিন্তু এই যে একটা বিরাট যে ভাঙন বা বিরাট যে টানাপোড়েন, সেটার তখন শুরুটা তখন মানে হলো আর কি। তো আমার তখন ওই সময়কার সংবাদপত্রে প্রতিদিনই আসছে এইসব সংবাদ। একটা তুমি চিন্তা করো যে একটা সোভিয়েত ইউনিয়ন নিজেই ছিল সারা পৃথিবীর 1/6 সমান একটা আয়তনের একটা দেশ। তো সেই দেশটা ভেঙে হয়ে গেল আরো 15টা দেশ। তারপর শুধু সেই যে ভাঙলো তা নয়, তার সাথে সাথে আর যেই সমাজতান্ত্রিক ব্লকের যেই বাকি দেশগুলো, সেগুলো ভেঙে গেল, যুগোস্লাভিয়া ভেঙে গেল, যুগোস্লাভিয়া ভেঙে কতগুলো দেশ হলো। এবং শুধু এই ভাঙনটা কিন্তু শুধু শান্তিপূর্ণ ভাঙন নয়, এই ভাঙনের সময়ে প্রচুর যুদ্ধ বিগ্রহ দেখা দিল, জাতিগত সংঘাত দেখা দিল, সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিল। তো তখন পুরো 90-এর দশকটা এক ধরনের অর্থনৈতিক টানাপোড়েন, এক ধরনের তোমার রাজনৈতিক অস্থিরতা, এটার একটা যুগ। এবং আমরা তখন এই এই জিনিসগুলো দেখে, এই এই সংবাদগুলো পড়েই কিন্তু আমাদের সেই শৈশবটা কেটেছে আর কি। তো সেটা তো ছিলই। তারপরে ধরো যে আহ, সেই সাথে আবার আমরা একই সাথে কিন্তু এখনকার সময়ে যেগুলো প্রায় আহ, বলা চলে প্রায় অ্যান্টিক, যে 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 ধরো যে রাদুগা প্রকাশনী বা প্রগতি প্রকাশনীর যে বইগুলো, সেগুলো তো আমাদের সময় কিন্তু তখন অত অ্যান্টিক হয়ে যায়নি। তখনও কিন্তু রাস্তায় বা বইয়ের দোকানে একটু একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু খুব ভালো ভালো এই বইগুলো তখনও পাওয়া যেত। কারণ কারণ এই বইগুলো তো আসা বন্ধ হয়ে গেল 90 সাল সাল থেকে। কাজেই তখনও 95-96 সালে এই বইগুলোর ঝকঝকে প্রিন্ট পাওয়া যায়। তো তখন সোভিয়েত ইউনিয়ন নিয়ে এই বইগুলো যেমন একদিকে আমাদের মনে একটা কল্পনার রাজত্ব তৈরি করেছে, তেমনি আবার ধরো যে তখনকার সময়ে সোভিয়েত ইউনিয়ন থেকে ফিরে আসা অনেকের লেখা লেখিও আমাদের একটা কল্পনা তৈরি করেছে। তো সেই কল্পনার সাথে তখন আবার যুক্ত হয়ে গেল তখনকার সময়ের যেই যে ডামাডোলটা। তো এই বিষয়গুলোই আসলে আমাকে পরবর্তীতে আমি যখন আহ, মানে আমি যখন ধরো যে ভ্রমণের মতো একটা পর্যায়ে গেলাম, তখন সেটা আমার মধ্যে এক ধরনের স্ফুরণ তৈরি করলো আর কি, বা এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি করলো যে আহ, এই যে আমার আমার শৈশবের যেই দেশগুলো ছিল, যে দেশগুলো এরকম একটা ডামাডোলের মধ্যে দিয়ে গেল, তাদের বর্তমান পরিস্থিতিটা কি, বা আমি কি নিজে সেটার থেকে দেখতে পারি কিনা সেই সেই জায়গাটা। কারণ নিজে না দেখলে বা নিজে সেই মানুষগুলো না কাছে গেলে অনেক সময় প্রকৃত অবস্থাটা বোঝাটা খুব কঠিন। যেমন আহ, যুগোস্লাভিয়াই যেমন ধরো, তো যুগোস্লাভিয়াতে যদি আমি যুগোস্লাভিয়া সম্পর্কে তখনকার সময় পত্রিকায় দু একটা যে নিবন্ধ পড়িনি তা না, কিন্তু যুগোস্লাভিয়ার ব্যাপারটা এতটাই জটিল ছিল যে আমি যদি ওখানে নিজে না যেতাম, আমার মনে হয় না যে আমি শুধুমাত্র ওই ইন্টারনেট ঘেটে বা পত্রিকার পাতায় পড়ে আমি ওদের যেই টানাপোড়েনটা এতটা ভালোভাবে বুঝতে পারতাম আর কি। যে ওদের ভেতরকার যে বিভাজনটা, সেটার ফল্ট লাইনটা কোথায় আসলে, সেটা আমার মনে হয় না যে আমি আসলে তাহলে বুঝতে পারতাম আর কি।
তো সেটাই ছিল আমার আসলে মূল বলতে পারো যে আকর্ষণের একটা অন্যতম মূল কারণ আর কি। থ্যাংক ইউ স্যার। ভাইয়া, আপনি যখন ভ্রমণ কাহিনী লিখেন, কখনো মনে হয় না উইকিপিডিয়া পড়ছি বা ইতিহাস গ্রন্থ পড়ছি? আ এই ব্যাপারটাই মনে হয় আপনার লেখালেখির অন্যতম সৌন্দর্য বা অনন্যতা বলা যায়। আমরা থ্যাংক দেখতে ইউ। পাই আপনি সাধারণ যাত্রী মুনা, ইউক্রেনের মুনা কিংবা বুলগেরিয়ার গিউগির, এরকম খুব সাধারণ চরিত্রগুলো, মানে খুব সাধারণ মানুষগুলো, সেই মানুষগুলোর চোখে আপনি তাদের সময়টা এবং তাদের সমসাময়িক রাজনীতি এবং ঐতিহ্য বোঝার চেষ্টা করছেন। এই যে শিল্প সৃষ্টির একেবারে সাধারণ মানুষ থেকে শিল্প তুলে নিয়ে আসা, ভ্রমণ কাহিনী নিয়ে আসা, এই ব্যাপারটার অনুপ্রেরণা কোথায়? বা আপনি হচ্ছে এই যে স্টাইলটা, এই স্টাইলটা কি একেবারেই নিজের ইউনিক স্টাইল বা কিংবা কোনো একজন লেখক থেকে অনুপ্রেরণা নিয়ে করেছেন? সেই ব্যাপারে একটু জানতে চাই। দেখো, এটা ইউনিক স্টাইল কিনা আমি ঠিক জানি না, তবে প্রতিটা লেখকই প্রতিটা লেখকই তো আসলে মানে তার যেই বিভিন্ন অন্যান্য লেখকদের পাঠ, সেই পাঠ থেকে তো একটা ছায়া হয়তো থাকেই তার মধ্যে হয়তো অলক্ষ্যে হলেও একটা ছায়া থাকে। তো আমিও যে আমি কিন্তু ছোটবেলা থেকেই ভ্রমণ কাহিনী পড়ার একটা বিরাট নেশা আমার মধ্যে ছিল। আহ, বললে হয়তো বা অদ্ভুত শোনাবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু ছোট করে একটু বলে রাখি যে বাংলাদেশ থেকেও কিন্তু এক সময় প্রচুর লোক ধরো যে ইউরোপে যেতেন বা অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশে যেতেন ট্রেনিং এ, 70-এর দশকে 80-এর দশকে। তো তারা কিন্তু ফিরে এসে একটা করে বই লিখতেন, এবং সেই বইগুলো মানে যথারীতি সেগুলো দেখা যেত যে পুরোনো বইয়ের দোকানে এসে জড়ো হয়েছে বা ভাঙাড়ির দোকানে চলে গেছে আর কি। কিন্তু আমার ব্যাপারটা ছিল এই যে এই বইগুলো কালেক্ট করা ছিল আমার এক ধরনের নেশা, এবং এই বইগুলো পড়াও ছিল এক ধরনের নেশা। তো বইগুলো সাহিত্যমান যাই হোক না কেন, আমি পড়ার চেষ্টা করতাম। এবং আহ, এটা আমার একটা বিরাট একটা ইন্টারেস্টের পয়েন্ট। এবং শুধু এরাই না, তো সেই তখন থেকেই এখন পর্যন্ত যারাই ভ্রমণ কাহিনী লেখেন, আমি তাদের বইগুলো পড়ার চেষ্টা করি। মানে প্রত্যেকেরই কিছু না কিছু বই আমি পড়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি যে তিনি আসলে ঠিক কিভাবে লিখছেন বা ঠিক কোন দিকটাতে তিনি লেখার চেষ্টা করছেন আর কি। তো এখন আমার লেখায় তাদের কারোর ছায়া আছে কিনা এটা আমি নিজেও ঠিক জানি না আসলে। তবে হ্যাঁ, আমার লেখার স্টাইলটা আমি নিজেই উদ্ভাবন করার চেষ্টা করেছি এইভাবে যে প্রথমে হয়তো আমি একটা কোনো একেবারে প্রথম দিকে হয়তো আমি কিছু একটা লিখেছি, যে লেখার পর আমি তো আমার যেটা সুবিধা ছিল যে তুমি তো জানোই যে আমি কিন্তু লেখালেখিটা স্টার্ট করি সচরাচর ব্লগের মাধ্যমে। তো ব্লগের একটা সুবিধা ছিল এই যে ব্লগে মানুষ কিন্তু মানুষকে সমালোচনা করতে এবং তীক্ষ্ণ সমালোচনা করতে একেবারেই কুণ্ঠাবোধ করে না। যদি কারো সেটা ভালো না লাগে তাহলে সেটা সবাই মুখের উপর বলে দেয় যে আমার এই জায়গাটা ভালো লাগেনি, বা আপনার লেখাটা একেবারেই গার্বেজ, বা আপনার লেখাটা ভালো, বা আপনার লেখা এই জায়গাটা ভালো, বা এই জায়গাটা হলে আরো ভালো হতো। আমার কাছে মনে হয় যে আমার আমার লেখালেখির যে প্রারম্ভিক সময়ে যে অনেক ভালো ভালো আমি আসলে সাজেশন পেয়েছি আসলে ওই ব্লগের এই মানুষগুলোর কাছ থেকে, যারা খুবই উঁচু মানের পাঠক, এবং যারা ওই যে যেটা বললাম যে যারা সমালোচনা করতে পিছু হন না, তাদের কাছ থেকেই আমি আসলে প্রথম দিকের যে অনেক এই ধরনের ভালো পরামর্শ পেয়ে আমি ঋদ্ধ হয়েছে, এবং তারপর অনেক হয়তোবা রিফাইন্ড ওয়েতে আমার লেখাটা খানিকটা এগিয়েছে, এবং হয়তো আমি বুঝতে পেরেছি যে আচ্ছা এই লেখাগুলো ঠিক এইভাবে না হলে আরেকটা এইভাবে করলে মানুষের ভালো লাগে। বা আমি নিজেই অনেক সময় আমার লেখা পড়ার চেষ্টা করি, যে আমি আমার বোঝার চেষ্টা করি যে যে আমি যদি একজন সাধারণ পাঠক হতাম, তাহলে কি আমি এই এই 2000 শব্দ বা 3000 শব্দের লেখা পড়তে গিয়ে আমার কি পাঠচ্যুতি ঘটতো নাকি ঘটতো না? এটা একটা বড় একটা পয়েন্ট। হ্যাঁ, বা আমার কি ভালো লাগতো? যেমন আমি খুব শুরুতে কিন্তু মানে চেষ্টা করতাম হয়তোবা ইতিহাস বা কোনো স্থাপত্যের বহু বর্ণনা দিতে আরকি। তো পরের দিকে আমি আস্তে, আস্তে ধীরে, ধীরে এটা একটু কমালাম। কারণ আমার কাছে মনে হলো যে মানুষ আসলে এখনকার সময়ের পাঠক আসলে এগুলোর চেয়ে মানুষের গল্প শুনতেই বেশি ভালোবাসে। আ সেই মানুষটা হতে পারে খুবই insignificant একজন মানুষ। আ হয়তোবা পথের পাশের কোনো এক আ সবজি বিক্রেতা কোনো মহিলার সাথে আমার পরিচয় হলো, বা ধরো যে একেবারেই একজন র‍্যান্ডম মানুষ। ধরো যে হয়তোবা আমার সাথে আর্মেনিয়ায় গিয়ে হয়তো স্পেনের একটা মেয়ের সাথে পরিচয় হলো, তার গল্প।
তো এখানে এখানে কিন্তু আসলে আর্মেনিয়ার কোনো স্থাপত্য বা আর্মেনিয়ার কোনো গল্পের চেয়েও আমি খেয়াল করি যে মানুষ আসলে স্পেনের মেয়েটার গল্প শুনতেই বেশি হয়তো ভালো লাগছে, মানুষের ভালো লাগছে বা মানুষ চাচ্ছে সেটা। তো এইভাবে করেও আমার আসলে আমার আমার লেখালেখির স্টাইল হয়তো অনেকভাবেই চেঞ্জ হয়েছে আর কি। মানে এটাই হয়, একজন লেখকেরও লেখা যে সবসময় একটা জায়গায় একই গণ্ডিতে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়। আমরা যেই সুনীল গঙ্গোপাধ্যায়ের যে 60-এর দশকের যে লেখা দেখি, 90-এর দশকের যে লেখা দেখি, সেই লেখা হয়তো একই নয়, বা হুমায়ুন আহমেদের ক্ষেত্রেও তাই। তো সব সব সাহিত্যিকের ক্ষেত্রেই তাই, মানে লেখার গতিপথ চেঞ্জ হয়, লেখার স্টাইলও কিছুটা চেঞ্জ হয়। তো হয়তোবা আমার ক্ষেত্রেও ব্যাপারটা আসলে অনেকটা তাই, যে আমার লেখাও কিছুটা গতিপথ চেঞ্জ হচ্ছে, আমিও হয়তোবা ইতিহাস বা বা কোনো স্থানের হুবহু বর্ণনার থেকে আমি হয়তোবা মানুষের গল্পে বেশি শিফট করছি, যদিও আমি ঠিক জানি না যে আহ ওটাই আসলে ওটাই আসলে মানুষ কি বেশি পছন্দ করছে কি না আর কি। মানে এটা অবশ্য নিশ্চয়ই পাঠকরাই ভালো বলতে পারবেন না আর কি, কিন্তু আমার কাছে ভালো লাগে আর কি। মানে আমি এটা গত বছর আমার অনেককে বলেছি যে আমার কাছে ইদানিং মানুষের গল্প লিখতেই বেশি ভালো লাগে। এখন সেই গল্প যতই ইনসিগনিফিকেন্ট হোক বা যাই হোক না কেন, আহ, বা হয়তো বা সেই গল্পটা আমার কাছে অনেক সময় লিখতে গিয়ে এরকমও মনে হয় যে আমি যে এই মানুষটার, ধরো যে জর্জিয়ার কোনো একটা মেয়ের কথা লিখছি, যে আচ্ছা এই এই গল্পগুলো বা এই কথাগুলো, বা জর্জিয়ায় আমি হয়তো বা একটা থাই রেস্টুরেন্টের একটা মহিলার কথা লিখছি যিনি হয়তো বা ওখানে গিয়ে বেশ কয়েক বছর থেকে একটা দোকান দাঁড় করিয়েছেন আর কি। তো সেটা 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 পড়ে আসলে পাঠকের কি লাভ, বা পাঠক তো চিন্তা করতে পারে যে আচ্ছা এই গল্পটার সাথে মানে মানে অনেক, যেমন আমরা অনেক ভ্রমণ কাহিনীতে যে দেখি যে অনেক লেখা হয় যে ওখানে কিভাবে যাবেন, বাস ভাড়া এত, ট্রেন ভাড়া এত। আমি তো সেটা লিখছি না, আমি লিখছি যে কোনো এক র্যান্ডম এক থাই দোকানের টম ইম স্যুপ বিক্রেতা মহিলার কথা। তো তখন আমার কাছে মনে হয় যে এটা কি আসলেই এক ধরনের ঠিক পন্থা। তো আমাকে তারপরে মনে হয় যে না, আসলে আমিও যদি আমার কাছে নিজের কাছে ভালো লাগছে যে আমি এটাই লিখতে চাই। তারপর দেখা যাক পাঠকের কাছে সেটা কিভাবে দাঁড়ায় বা পাঠক সেটা কিভাবে নেয়। তো এই এই পর্যালোচনা বা এই নিরীক্ষাটা আমার মানে চলতেই থাকবে। দেখা দেখা যাক, মানে হয়তোবা আজ আজ না হোক, হয়তোবা আরো আরো কয়েক বছর পরে হয়তোবা মানে আমার বইগুলো যদি কেউ পড়ে বা লেখাগুলো যদি কেউ পড়ে, তাহলে তারাই বিচার করতে পারবে আর কি, যে এটার উপযুক্ততা কতটুকু। ধন্যবাদ স্যার। স্যার এই পর্যায়ে যেটা জানতে চাইবো, আপনি যখন স্যার কোনো ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক স্থান নিয়ে লিখতে যান, যেমন আমরা যদি পোটসডামের সেসিলিয়ান হফ প্রাসাদ কিংবা ভিয়েনার ক্যাফে সেন্ট্রাল নিয়ে লেখাগুলি দেখি, তখন আপনি একটা বিহ্বলতার সৃষ্টি করেন পাঠক মনে। আহ, আর একটু যদি সহজ করে বলি তাহলে হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম হয়। আপনি এই মাত্রই একটা ইতিহাস নিয়ে বলতেছেন এবং হচ্ছে মনে হচ্ছে ইতিহাসটা বলতেছেন বর্তমান কালে এসে, আমাদের সময়ে এসে। আবার ঠিক পরক্ষণে আপনি আপনার অভিজ্ঞতা বর্ণনা করতে শুরু করেন। এই যে পাঠক মনে যে এক ধরনের বিহ্বলতা, আমরা কোন সময়টাকে পড়ছি, আমাদের সময়টা না ওই সময়টা, ওই যে ওই স্টাইলটাও আমাদের বাংলা সাহিত্যে আমি যতটুকু, আমরা খুব বেশি হয়তো পড়া হয়নি, ততটুকুর মধ্যে এই স্টাইলটাও একটা অনন্যতা। ওই স্টাইলটাও খুব বেশি আমরা পাই না। তো এই স্টাইলটাও কিভাবে এলো যে এক ধরনের বিহ্বলতার সৃষ্টি করা এবং এক ধরনের হচ্ছে পাঠক দ্বিধার মধ্যে বা দ্বন্দ্বের মধ্যে নিয়ে আসা, তারপর হচ্ছে ওই আপনার সময়ে গিয়ে তারপর আবার আপনার দেখা বা অভিজ্ঞতার জায়গাগুলো বর্ণনা করা, সেই ব্যাপারটাতে একটু যদি বলতেন। আসলে এই স্টাইলটা আমি যখন প্রথম লিখি আর কি, তো প্রথম কথা হলো যে আমি প্রথমে যেমন ভিয়েনার ক্যাফে সেন্ট্রালের কথা বলি। ভিয়েনার ক্যাফে সেন্ট্রালের লেখাটা তৈরি করার আগে আমি বহু চিন্তা করেছি যে আমি লেখাটাকে আসলে ঠিক কিভাবে লিখতে চাই। আহ, আমি যদি ধরো, তুমি তো জানোই, তুমি নিশ্চয়ই বইটা পড়েছো, যে গল্পটা কিন্তু লেখা হয়েছে কিছুটা ফিকশনাল স্টাইল আর কি। তো আহ, প্রথমে এক ধরনের ফিকশনাল মানে কথোপকথনের মাধ্যমে একটা আমি চরিত্র বা একটা আবহ তৈরি করার চেষ্টা করেছি আর কি। তো আমার কাছে প্রথমে মনে হয়েছে যে যেটা তোমাকে বললাম, যে এখনকার সময়ের পাঠক আহ, ঠিক আহ, ইতিহাসে চর্বিত চর্বণ ঠিক ওরকম পছন্দ করে না আর কি। যে আমি নিজেই কি পছন্দ করি যে ঠিক ইতিহাসের কথার মতো করে পড়ে যাই, আমি আমার মনে হয় না যে আমি পছন্দ করি। তো সেই জন্য পাঠকের কাছে যাওয়ার উপায়টা কি? উপায়টা হচ্ছে যে আহ এক ধরনের নাটকীয়তার মাধ্যমে সেই ইতিহাসের সেই ঘটনাটা, মানে যাতে করে পাঠক সেই ঘটনাটাকে একটা সিনেমার চলচ্চিত্রের মতো করে তার চোখের সামনে দেখতে পায়।
কিন্তু আমরা যদি ইতিহাসের মতো করে বয়ান করি তাহলে কিন্তু দেখা যায় যে পাঠকের সামনে মনে হয় যে সে একটা ক্লাসরুমের লেকচার শুনছে। সেটা আসলে অনেকেই পছন্দ করে না, আমি নিজেও করি না। তো সেই কারণে আমার কাছে মনে হলো যে আমি আসলে ঠিক ও ধরনের একটা লেকচার টাইপের মতো করে না দিয়ে আমি একটা বরং একটা নাটকের চিত্রের মতো করে তার সামনে পরিবেশন করি, যাতে করে তার পক্ষে জিনিসটা বোঝাটা সহজ হয়ে যায়। তারপরে আমি সেখান থেকে নিয়ে আসি যে বর্তমানের সেই যে জায়গাগুলো সেটার সাথে বর্তমানের কোথায়, মানে বর্তমানের মিলটা কোথায়, বা সেই যে ১০০ বছর আগের যে ক্যাফেটা, সেই যেখানে নাকি কয়েকটা চরিত্রের দেখা হয়েছিল, তারা এখন এখানে কোথায়? তো আ আমি ঠিক জানি না যে এটা কি আসলে আমার মধ্যে কি আম সেই সময় বা 'প্রথম আলো' পড়ার কোনো প্রভাব কিনা আমি ঠিক জানি না। কারণ সেই সময় আবার 'প্রথম আলো' তো অবশ্য শুনছি ঠিক এই ধরনের আ মানে অতীত থেকে বর্তমানে ঠিক অ্যা মানে দ্রুত টেনে আনার মতো একটা কাজ করেছেন কিনা না, তা তা তিনি সেরকম করেননি আসলে। কিন্তু তিনি সেখানে বিভিন্ন রকম এই ধরনের যে এক ধরনের ঐতিহাসিক চরিত্রকে নিয়ে ফিকশনাল যেই কথোপকথন যে আবহ তৈরি করা সেটার কাজ করেছিলেন। তো সেটার কিছুটা আ আবছায়া থাকলেও থাকতে পারে। অ্যা সে সে সেই সেই ধরনের আবছায়া আমি বলব না যে নেই। হয়তোবা সেখান থেকে হয়তোবা আমার মনে হতে পারে যে এই ধরনের কিছু একটা হয়েছে আরকি। তো আ এরকম আরো ২ একটা মানে গল্পর মানে বা উপন্যাসের ছায়া আমার মধ্যে ওইটার মধ্যে একটা থাকতে পারে। যেমন আমি এর আগে একটা গল্প পড়েছিলাম দীপেন ভট্টাচার্যের 'লৌহ শকট'। তো সেটাও ছিল এই ধরনেরই একটা ফিকশনাল গল্প আরকি। ইনফেক্ট দীপেন দাই আমাকে ১ম ওই ভিয়েনার ক্যাফে সেন্ট্রাল গল্পটা লেখার ব্যাপারে উৎসাহিত করেন আরকি। যে তুমি এটা নিয়ে লিখতে পারো। যখন আমি তাকে আমার পরিকল্পনাটার কথা বলি আরকি। কিন্তু তারপর আরকি আমার কাছে ওই 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 প্ল্যানটা আসে যে আমি অতীত থেকে বর্তমানে জিনিসটাকে টেনে নিয়ে আসি। তাহলে হয়তোবা পাঠকের মধ্যে এক ধরনের আ চমৎকারিত্ব তৈরি হতে পারে, বা পাঠকের মধ্যে কোনো ধৈর্য ত্রুটি হয়তো সেই ক্ষেত্রে ঘটবে না। তো সেইভাবে করেই ভিয়েনার ক্যাফে সেন্ট্রাল এর জন্ম, এবং তুমি সেসিলিয়ান হক প্রাসাদের যে গল্পটা, আ সেটাও আসলে ওইটারই একটা ধারাবাহিকতা। এবং এরপরেও আমি একটা গল্প লিখেছি। সেটা হলো যে তোমার জর্জিয়ার একটা গল্প, একটা ঘটনা নিয়ে আবলাবাড়ি রোডের ছাপাখানা। এটা ছিল তোমার আমি যখন জর্জিয়াতে যাই তখন আমি অনেক আ বেশ এফোর্ট দিয়ে আ তোমার স্টালিন একটা পুরনো একটা ছাপাখানা খুঁজে বের করি আরকি। যে ছাপাখানাটা কথা এখনো আ অনেকেই এখন আর জানে না। মানে সেই ছাপাখানাটা বিস্মৃতির অতলে তলিয়ে গেছে আরকি। তো সেই ছাপাখানাটা খুব ইন্টারেস্টিং একটা গল্প, এবং কারণ স্টালিন সেখানে তার জীবনের ১ম ভাগ, একেবারে ১ম ভাগ স্টালিনের ওই ছাপাখানার মালিক, মালিক বলব না, মানে ছাপাখানার জায়গাটা যার ছিল তার তার কন্যার সাথেই পরে স্টালিনের পরে বিয়ে হয় আরকি। তো সেই সেই যে ছাপাখানার ঘটনাটা, এবং সেখানকার কিছু টুকরো ঘটনা নিয়ে আমার একটা ফিকশনাল গল্প পরে আমি দাঁড় করাই আরকি। যেটা নিয়ে হয় হলো গিয়ে আবলাখাঁড়ি রোডের ছাপাখানা, এবং আ সেখানেও তুমি হয়তোবা ভবিষ্যতে পড়লে দেখবে যে অতীত থেকে বর্তমানে যে টেনে আনার যে ব্যাপারটা, সেটা ওখানেও স্থান পেয়েছে আরকি। তো এমনই আরকি। তো এভাবেই করি। আমি ঠিক জানি না যে এটা মানে ঠিক এক্সাক্টলি কার ছায়া বা কোথা থেকে ঠিক এসেছে। তবে আমি বলব যে ভ্রমণ কাহিনীর মধ্যে আ আমি এর আগে এই ধরনের এই স্টাইলটা কারো মধ্যে পাইনি। ভ্রমণ কাহিনীতে এট লিস্ট। তো আমি আমি আ নিজেই এক ধরনের এক্সপেরিমেন্ট করার সেক্ষেত্রে চেষ্টা করেছি আরকি। আবারও একই কথা যে এক্সপেরিমেন্টটা সফল না বিফল সেটা হয়তোবা পাঠকই বলতে পারবে। জি, ধন্যবাদ। আমরা আবার ভিয়েনা ক্যাফে সেন্ট্রালে আরেকবার যেতে চাই। সেখানে হ্যাঁ, নিশ্চয়ই। ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভের সাথে যে আপনি হচ্ছে জোসেফ স্তালিনের সাক্ষাৎকার করেছিলেন। আসলে এটা ইতিহাসের অংশ, সাক্ষাৎকার হয়েছিল। তো সেই সময় থেকে আমরা স্তালিন এবং ভ্লাদিমিরের মধ্যে একটা হচ্ছে বিরোধ দেখতে পাই এই অর্থে। কারণ বলশেভিক পার্টির যে মতবাদ বা ফিলোসফি ছিল, সেটার কিছু ক্ষেত্রে স্তালিন কিছু প্রবন্ধ লিখতেছিল যেগুলো হচ্ছে কিছু বিরুদ্ধে যায়। যেমন মেলশেভিককেও স্তালিন হচ্ছে বলশেভিকের সাথে এক করার একটা ব্যাপার চেষ্টা করছিল। তো ওই সময়টা পর্যন্ত আমরা যতটুকু জানি স্তালিন ওই সময় পর্যন্ত বলশেভিক পার্টির একজন মাঝারি গুছের নেতা। তো তারপর থেকে আমাদের সামনে স্তালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আবার আমাদের সামনে আসেন, তখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক স্তালিন। এই যে এই সময়টা,
এই সময়ে আমরা হচ্ছে একবারে শুরু থেকেই স্টালিনকে একেবারে বলশেভিক পার্টির প্রতি যে একবারে নিয়োজিত বা লেনিনের আদর্শে একেবারেই শতভাগ বিশ্বাসী স্টালিনকে দেখি না, তারপর একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মহানায়ক স্টালিনকে দেখি। এই সময়টা নিয়ে স্যার একটু যদি আলোচনা করেন, মানে ওই উত্থানটা, স্টালিনের ওই উত্থানের সময়টা। আসলে একটা বিষয় কি জানো, তোমার তোমার কথাতেই একটা আমি পয়েন্ট বলি আর কি, যে তুমি যে বললে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক স্টালিন আর কি, তো আসলে স্টালিনকে ওইভাবেই উপস্থাপন করা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিনই মহানায়ক, এবং এবং রুশ দেশেরও একটা বিপুল অংশের মানুষ তাই মনে করে যে স্টালিন যদি না থাকতো তাহলে আমাদের দ্য গ্রেট প্যাট্রিয়টিক ওয়ারে আমরা বিজয়ী হতে পারতাম না। শুধুমাত্র স্টালিনের জন্য আমাদের বিজয়টা এসেছে, এবং স্টালিনকে সেজন্যই তারা এক ধরনের দেবতা তুল্য মনে করে। কিন্তু আমি সেটা ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ হচ্ছে যে তুমি যদি ইতিহাসের দিকে দেখলে দেখতে পাও যে স্টালিন গোটা 30-এর দশক ধরে যে ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন, সেটারই কিন্তু মূল্য দিতে হয় রাশিয়াকে, মানে সোভিয়েত ইউনিয়নকে যুদ্ধের একেবারে প্রারম্ভে। তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মানি যখন প্রথম সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে, সেটা ছিল হচ্ছে বেলারুশের একটা শহর, আহ, ব্রেস্ট ব্রেস্ট নামের একটা শহর। এটা এটা তোমার পোল্যান্ড এবং বেলারুশের সীমান্তের একটা খুব বড় একটা দুর্গ ছিল সেখানে আর কি। তো সেখানে কিন্তু স্টালিনের কাছে কিন্তু বহুদিন ধরেই গোয়েন্দা তথ্য আসছিল যে জার্মানরা অ্যাটাক করতে পারে বা অ্যাটাক করতে পারে, কিন্তু স্টালিন সেগুলো সবগুলোকে এড়িয়ে গেছেন। তো দুই নম্বর কথা হলো যে এই যে বেলারুশের যে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়া, এবং এবং বেলারুশে যে জার্মান বাহিনীর খুব দ্রুত অগ্রসর হয়ে যে আহ, একেবারে ইউক্রেন পর্যন্ত চলে যাওয়া, এটার পিছনে মূল কারণটাই কিন্তু ছিল 30-এর দশকে তার যেই শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে বা নিজের কোন রকম অপোনেন্টকে দাঁড়াবার সুযোগ না দেওয়ার যে প্রবণতা, সেটার কারণে যে তিনি যে সেনাবাহিনীতে যেটা যেটা কুখ্যাত পার্জ যেটা বলে আর কি, সেটা এনেছিলেন যে তিনি কিন্তু আসলে সেনাবাহিনীর যে প্রথম স্তর দ্বিতীয় স্তরের যে জেনারেল তাদের সবাইকে একদম মোটামুটি ভাবে সরিয়ে ফেলেছিলেন, এবং সরিয়ে না মানে খুন করেছিলেন নাকি এক করতে আর কি। তো সেইটারই কিন্তু মূল্য সোভিয়েত ইউনিয়নকে দিতে হয় যুদ্ধের প্রথম 2 বছরে, এবং লক্ষ লক্ষ মানুষ মারা যায় তার কারণে, সেই ভুলের কারণে। দ্বিতীয়ত কথা হলো যে যুদ্ধের পরেও তুমি যদি দেখো, এবং আমি কিন্তু আমার অনেক গল্পেই এই কথাগুলো ঠিক সরাসরি না বললেও মানে একটু ঘুরিয়ে বলার চেষ্টা করি আর কি, যাতে পাঠক গল্পের মধ্যে দিয়ে হলেও কিছু কিছু ঐতিহাসিক সত্যকে জানতে পারে। যেমন এই যে বার্লিনের যে যুদ্ধটা হলো, বার্লিনের যুদ্ধে কিন্তু শেষের যেই কটা দিন সেখানে কিন্তু তোমার কয়েক লক্ষ সোভিয়েত সেনা মারা গেল একদম শেষ কয়েকটা দিনের যুদ্ধে। সেটা কিন্তু দরকার ছিল না, কারণ এতটা হুড়োহুড়ি করে তুমি যদি যদি ধরো যে মার্শাল ঝুকভ এবং মার্শাল কুনিয়েভকে যদি না পাঠাতো, তাহলে কিন্তু শেষ শেষ কটা দিনের যুদ্ধে এত বিরাট প্রাণহানি হতো না। কিন্তু ওই যে তার একগুঁয়েমি এবং তার যে ইগোয়েস্টিক যে মনোভাব, সেটার কারণে কিন্তু এই ঘটনাটা হলো। কাজেই সবকিছু মিলে আমার কাছে মনে হয় না যে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়টা আসলে স্টালিনের বিজয়। আমি বরং বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়টা আসলে ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের যে বীর জনগণ, সোভিয়েত ইউনিয়নের যে কষ্ট সহিষ্ণু জনগণ, সোভিয়েত ইউনিয়নের যে বীর সেনাপতিরা, মার্শাল জুকভ, মার্শাল কোনিয়েভের মতো যেই চৌকস সেনানায়করা, তাদের কারণে বরং বলা চলে তাদের কারণে এই বিজয়টা এসেছে। আমি খুব ডাউটফুল যে এখানে আসলে স্টালিনকে মহানায়ক বলা যায় কিনা এটার কারণে। দ্বিতীয় প্রসঙ্গে আসি, তো তুমি বলছিলে যে মাঝের যে সময়টা, তুমি যদি অক্টোবর বিপ্লবের কথা দেখো, অক্টোবর বিপ্লবের সময় কিন্তু আসলে স্টালিনের কোনো আমরা আমরা যদি ইভেন জন রিডস এর যে, যদিও সেটা খুবই পক্ষপাতিত্বমূলক একটা বই, দুনিয়া কাঁপানো 10 দিন, আমরা যদি সেই বইটাও যদি পড়ি আর কি, সেখানেও কিন্তু আমরা স্টালিনের তেমন কোনো ছায়া সেখানে আমরা দেখতে পাই না। স্টালিন কোথায়? স্টালিন কোথাও নেই। তাহলে কারণ সেই সেই বিপ্লবের পরে যে সরকার গঠিত হলো, সেখানে স্টালিনকে দেওয়া হলো তোমার জাতিগত সমস্যা বিষয়ক একজন মন্ত্রী হিসেবে। তো এই এই ধরনের মন্ত্রী খুবই ইনসিগনিফিকেন্ট, মানে তিনি তেমন কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী না তখন আর কি। তো এর পরের থেকে আসলে স্টালিনের উত্থানটা ঘটে পরের থেকে, কারণ এই যে অক্টোবর বিপ্লবটা ঘটলো 1917 সালে, তারপরের যেই 5 থেকে 6 বছর, সেটা ছিল বলশবিকদের জন্য সবচেয়ে ঝঞ্ঝাবহুল একটা সময়। কারণ ওই 5 থেকে 6 বছর কিন্তু তারা সেন্ট পিটার্সবার্গে ক্ষমতা দখল করলো, কিন্তু তার মানে এই না যে সারা দেশের উপর তাদের একটা বিরাট কর্তৃত্ব ছিল। কারণ সারা দেশের মানুষ, তখনকার সময়ের কথা চিন্তা করো, তখন টেলিগ্রাফ নেই প্রায় অনেক জায়গাতে, তখন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তখন জানেই না যে সেন্ট পিটার্সবার্গে
বা লেনিনগ্রাদে যে বলশেভিকরা ক্ষমতা এসেছে, তারা তখনও মনে করছে যে জার হয়তো এখনো ক্ষমতায়, জার হয়তো এখনো ক্ষমতায়। তো সেই 5 থেকে 6 বছরে এই পুরো দেশটাকে যেই লাল ঝান্ডার নিচে নিয়ে আসার যে দুরূহ কাজটা, সেই কাজটা কিন্তু করেছিলেন টটস্কি। এবং টটস্কি সে দৌড়ে দৌড়ে বিশাল বাহিনী নিয়ে ছুটে ছুটে সেই কাজটা তাকে করতে হয়েছে আর কি। তো টটস্কি যখন এই কাজগুলো করছে, তখন ওইদিকে ধরো যে লেনিনের সাথে বিভিন্ন রকম সলা পরামর্শ করে নিজের অবস্থানটা পাকা করার কাজ করে যাচ্ছে ওইদিকে ভেতরে ভেতরে স্টালিন। তো এইভাবে করে করে সে মাঝের এই সময়টাতে আসলে লেনিনের খুব কাছে আসে, আসলে কাছে আসে এবং লেনিনের আহ, একজন প্রিয় ভাজন বা হওয়ার চেষ্টা করে। এখানে একটা বড় একটা ঐতিহাসিক ফ্যাক্টর আছে যে ওই সময়ে যে সেকেন্ড ইন পাওয়ার যে ছিল, বা যার আসলে সোভিয়েত ইউনিয়নের সেকেন্ড পার্সন হওয়ার কথা ছিল, সেই মানুষটাই কিন্তু ছিলেন টটস্কি। কিন্তু টটস্কির সাথে আসলে লেনিনের কিন্তু বেশ কয়েকটা ক্ষেত্রে আহ নৈতিক বিরোধ ছিল, নৈতিক বা বলতে পারে আদর্শগত বিরোধ ছিল। কারণ স্টটস্কি আর লেনিনকে মনে করতেন নিজের সমসাময়িক একজন পার্সন, এবং মনে করতেন যে আমি তার বিরুদ্ধে যে কোনো কথা বা আমার যে জিনিসটা আমি পছন্দ করছি না, ভালো মনে করছি না, সেটা আমি বলতেই পারি। তো এই যে তার এই বিরোধিতার কারণেও লেনিন হয়তো বা স্টটস্কিকে ঠিক নিজের খুব কাছের মানুষ হতে ভাবতে পারেনি। কিন্তু ওইদিকে ধূর্ত এবং খুবই ট্যাক্টফুল স্টালিন কিন্তু ছিলেন মৃদুভাষী, এবং নিজের মনের কথাটা শোনা যায় যে তিনি খুব ওইভাবে প্রকাশ করতেন না সবার কাছে আর কি। তো সেইভাবে করেও কিন্তু তিনি লেনিনের খুব কাছে যাওয়ার সুযোগ পান। তো সবচেয়ে মজার ঘটনাটা ঘটে যখন লেনিনের যখন স্ট্রোক হয়। কারণ লেনিনের কয়েকটা স্ট্রোক হয় খুব দ্রুত, একের পর এক বছরের ভেতরে তার 3টা মোট স্ট্রোক হয়। তো তার যখন 3টা স্ট্রোক হয়, প্রথম স্ট্রোকটা হওয়ার পরেই তিনি যখন আহ, ততদিন অবশ্য টটস্কি মানে ক্ষমতার বলয় থেকে নিজেই কিছুটা সরে গেছেন, অভিমান বা অন্যান্য পলিটিক্স এর কারণে আর কি। তো যেই লেনিন যখনই স্ট্রোক হয়ে তার নিজের বাড়িতে অবস্থান নেওয়া শুরু করেন, তখনই স্টালিন তার বসকে বলে যে আপনি থাকুন, আমি আমি দেখছি আর কি। তো কিন্তু ধূর্ত স্টালিন ওই সময়ে গিয়ে যেটা করে সেটা হলো যে সে পলিট ব্যুরোতে নিজের অবস্থানটা আরো পাকাপোক্ত করা, অন্যদেরকে দমন করার যে কাজটা, সেটা সে খুব ভালোভাবে দ্রুত এবং খুব দ্রুত করার শুরু করে দেয় আর কি। তো লেনিন যখন এটা জানতে পারেন যে যে স্টালিন ভেতরে ভেতরে এই কাজটা করছে, তখন সে একটা চিঠি লেখে পলিট ব্যুরোর কাছে, এবং যেখানে স্টালিনের এই অভিসন্ধি নিয়ে একটা সন্দেহ প্রকাশ করা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেই চিঠিটা আসলে সবার হাতে ব্যাপকভাবে পড়ার আগেই তার আরেকটি স্ট্রোক হয়, এবং সেই চিঠিটা আসলে তার জীবদ্দশায় আসলে ঠিক পূর্ণাঙ্গভাবে সেই জন্য আর প্রকাশ পায়নি। এবং যখনই তার মৃত্যু হয়, তখনই আসলে খেলাটা পুরোপুরি পাল্টে যায়। কারণ ততদিনে স্টালিন তার নিজের একটা গ্রাউন্ড ওয়ার্ক বা বেস তৈরি করে ফেলেছে, এবং তখন সেই বেসটাকে ভাঙার মতো শক্তি আর কারোরই ছিল না আর কি। তো এইভাবে করে মোটামুটি ভাবে বলা চলে যে এই যে 17 থেকে পরের যে বোধহয় 1923 বোধহয় লেনিন মারা যান আর কি। তো এই 17 থেকে 23 মানে আমরা সাত সাত বছর বা আহ 6-7 বছরের যে টাইমটা আর কি, তো এই টাইমটাতেই সে তার মসনদটাকে খুব দ্রুত তৈরি করে নেয়। ইতিহাসে কিন্তু এই ধরনের ঘটনা খুব বিরল নয় যে যারা খুব দ্রুত ক্ষমতার খুব উপরে উঠে গেছে নিজের ছল চাতুরি এবং চাতুর্যের কারণে। তো স্টালিনের ক্ষেত্রে ব্যাপারটা তাই ছিল আসলে। মানে স্টালিন যে এতটা দ্রুত এত উপরে উঠে যাবে সেটা কারোরই ধারণাও ছিল না। সবাই তাকে ওই সময় ভাবতো যে একজন মোটামুটি ভাবে একজন পার্টির তৃতীয় বা দ্বিতীয় সারির একজন নেতা, কিন্তু সে যে একজন টপ লিডার হয়ে যাবে এটা কারোরই তখনও ধারণা ছিল না আর কি। তো লেনিনের স্ট্রোক মানে অপ্রত্যাশিত স্ট্রোকটা হয়তো বা তাকে সেই ক্ষমতার খুব দ্রুত পৌঁছাতে হয়তো সাহায্য করেছে আর কি। তো এটাই মূলত একটা কারণ। যে আরেকটা বড় কারণ যেটা আমি তোমাকে বললাম, যে ক্ষমতা থেকে লেনিন এবং স্টটস্কির মধ্যে যে বিরোধটা, সেটা থেকে ফায়দা নেওয়া আর কি, যেটার ফায়দাটা সে নিয়ে ফায়দার পাওয়ার কারণে তার উপরে ওঠার আরো সহজ হয়ে গেছে আর কি। জি, ধন্যবাদ স্যার। স্যার আমরা তারপর যদি হচ্ছে পোটসডামের সিসিলিয়ান হক প্রাসাদে আরেকবার যাই, সেখানে হুম, তিন বিজয়ী নেতা স্টালিন, ট্রুম্যান, চার্চিল, তাদের মাঝে একটা বৈঠক দেখতে পাই। সর্বদাই সব জায়গায় আমরা হচ্ছে স্টালিনের কিছু কপটতা বা হচ্ছে সবকিছু অদৃশ্যভাবে স্টালিনের একটা নিয়ন্ত্রণ দেখতে পাই। এবং সেই যে বৈঠক এবং কিংবা বলা যায় যে স্টালিনের এই সাজানো সবকিছু, তারপর একটা মেরুকরণ সৃষ্টি হয়
আর এই মেরুকরণের ফল এখনো সারা বিশ্বে একই মেরুকরণেই চলছে, দুইটা মেরু, আমেরিকা আর রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা স্যার, আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে এখানে স্টালিন যদি হচ্ছে এতটা কপটতা না করতো, কিংবা স্টালিনের জায়গায় যদি আমরা হচ্ছে এখানে লেনিনকে চিন্তা করি, তাহলে কি এই মেরুকরণটা আরো কমে আসতে পারতো না? কিংবা বাগবাটোয়ারা, মানে বাঘ বন্টন যেটাই বলি, সেই ব্যাপারটা যদি হচ্ছে স্টালিন পুরোপুরি নিজের মতো করে নিয়ন্ত্রণ না করতো, তাহলে কি মেরুকরণটা আরো হ্রাস পেত? কেননা এই মেরুকরণের কারণে আমরা পরবর্তীতে দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে নাৎসি যে যুদ্ধাপরাধী আছে তাদের বিচার হচ্ছে না। কারণ হচ্ছে এই মেরুর যে দুই শক্তি পরাশক্তি আছে, তারা হচ্ছে নাৎসি যে ট্রেন্ড অফিসার গুলো ছিল তাদের দলে বেরিয়ে নিজেদের দল বাড়ি করতেছেন। তো এই যে একটা ব্যাপার শুরু হলো তাদের হচ্ছে ওই বৈঠকের পর থেকে, তো ওই বৈঠকটা ভবিষ্যৎ যদি হচ্ছে স্টালিনের জায়গায় লেনিনকে চিন্তা করি, তাহলে কি এর ভবিষ্যৎ অন্যরকম হতে পারতো, কিংবা মেরুকরণটা আরো হ্রাস পেতে পারতো? এই ব্যাপারে একটু বলবেন স্যার। আমার আমার কাছে মনে হয় না যে আসলে দেখো, স্টালিনের জায়গায় যদি লেনিন থাকতেন তাহলে যে মেরুকরণ যে খুব হ্রাস পেত, আমার কাছে সেটা আসলে ঠিক মনে হয় না। কারণটা হচ্ছে যে আসলে 17 সালের যে বিপ্লব, অক্টোবর বিপ্লব, তারপরের থেকে আসলে পুঁজিবাদী বিশ্ব এবং সমাজতান্ত্রিক বিশ্বের মধ্যে কিন্তু একটা বিরাট একটা অবিশ্বাসের দেয়াল তৈরি হয় আর কি। পুঁজিবাদী বিশ্বরাও কিন্তু সমাজতান্ত্রিক বিশ্বকে খুব ভালোভাবে নেয়নি, এবং তারাও সমাজতান্ত্রিক বিশ্বকে এমন ভাবে নিয়েছিল যে মনে হচ্ছিল যে তারা একটা অন্য জগতের, ভিন জগতের কুৎসিত দর্শন প্রাণী। এবং তাদের তাদের মধ্যেও এদেরকে ছুঁড়ে ফেলার একটা প্রবণতা ছিল। কাজে এই যে দুই দুই দুইটা যে বলয়, এই দুই বলয়ের মধ্যে অবিশ্বাস এবং একে অপরের প্রতি আহ যেই একে অপরকে বর্জন করার যে একটা প্রবণতা, সেটা কিন্তু ছিল। তো লেনিন থাকলেও কিন্তু আসলে আমার কাছে মনে হয় না যে এই অবিশ্বাস বা এই এই বিভাজনটার মধ্যে খুব বেশি ফারাক কিছু হতো। তবে তুমি যেটা বলছো ভাগ বাটোয়ারা, দেখো আসলে পৃথিবীতে তুমি, আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবীতে পরাশক্তি যারা আছে তাদেরকে তুমি সমাজতান্ত্রিক বলয় ভাগ করো আর যদি ধনতান্ত্রিক বলয় ভাগ করো, এরা এরা কখনোই কিন্তু নিজেদের যেই স্বার্থ, সেই স্বার্থবাদী চরিত্র থেকে কখনোই তারা দূরে সরে থাকে। তারা যেই শিবিরেই হোক বা তাদের উপরে লেবাসটা যাই হোক না কেন, ভাগ বাটোয়ারা সেখানে হতোই। ভাগ বাটোয়ারা কিন্তু আমরা এটাও দেখি যে আহ এই দিকেও যেই মানে পশ্চিমেও যেই ধরো যে জার্মানিটা ছিল, সেটাও কিন্তু প্রথম দিকে 3টা ভাগ হয়েছে। এবং সেই ভাগেরও কিন্তু মূল কারণটা বা মূল কথা ছিল যে এটা ফরাসি, ব্রিটিশ এবং আমেরিকান ভাগে ভাগ হবে। এবং যুদ্ধের পরে দেখা যায় যে ব্রিটিশরাও জার্মানি প্রচুর ভারী শিল্প কারখানার যন্ত্রপাতি খুলে নিজের দেশে নিয়ে গেছে আর কি। এরকম এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা। এবার এমনকি তোমার প্রথম বিশ্বযুদ্ধেও যদি আমরা যদি ফিরে তাকাই, প্রথম বিশ্বযুদ্ধেও কিন্তু জার্মানিকে এই এই যে ফরাসি দেশ বা ধরো ব্রিটেন বা এই ইউরোপিয়ান শক্তিগুলোকে একটা বিপুল পরিমাণের অঙ্কের অর্থ দিতে হয়েছিল ক্ষতিপূরণ হিসেবে, এবং যেটা ছিল তাদের একটা ক্ষোভের অন্যতম বড় কারণ। যে ক্ষোভের কারণটাকেই পরে হিটলার নিজের আহ মানে নিজের আদর্শের পেছনে আসলে ব্যয় করে আর কি। তো আহ সেটাই বলছি যে ভাগ বাটোয়ারা হতো না, আমার কাছে আসলে ঠিক সেটা মনে হয় না আর কি। হয়তোবা হ্যাঁ, এখন স্টালিনের জায়গায় যদি লেনিন থাকতেন তাহলে হয়তোবা সোভিয়েত ইউনিয়নের চরিত্রগত যেই যেই রূপটা আমরা দেখি, সেই বা 20-এর দশকে, 30-এর দশকে, 40-এর দশকে সোভিয়েত দেশে যে ক্ষরণ, সেই ক্ষরণটা হয়তোবা অনেক অনেক অনেকাংশেই মেটানো যেত আর কি। মানে আমি তোমার প্রশ্ন উত্তরে বলবো যে স্টালিনের জায়গায় লেনিন হলে ঠিক এই যে দুই বলয়ের যে টানাপোড়েন বা সেগুলো কিছু হয়তো না হলেও সোভিয়েত দেশের মানুষের কিছুটা শান্তি হতো। এই কারণ হচ্ছে যে তুমি তুমি তো নিশ্চয়ই জানো বা আমার অনেক লেখাতে আমি লিখেছি যে যে এই যে স্টালিনের ফলে যে এই যে বাল্টিক দেশে লক্ষ লক্ষ মানুষকে বিনা অপরাধে তাদেরকে যে সাইবেরিয়ায় পাঠানো হলো রাতের রাতের বেলায়, ওয়াগনের পর ওয়াগনের ভরে ট্রেনের ভিতরে গাদাগাদি করে মানুষকে পাঠানো হলো রাতের অন্ধকারে। মানে একেবারেই আউট অফ দ্য ব্লু মতো করে। মানে মানুষ হয়তো নিজের বাড়িতে শুয়ে আছে, একটা একটা পরিবার রাতের বেলায় ঠকঠক করে তাদেরকে বলা হলো যে স্টেশনে আসো, যা যতটুকু কাপড় আছে সেটুকু নিয়ে। মানে হিটলার যেভাবে হিটলার যেভাবে ইহুদিদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়েছে, ঠিক একইভাবে কিন্তু স্টালিন
এই বাল্টিক দেশের মানুষকে বিনা অপরাধে এবং একইভাবে এক কাপড়ে সাইবেরিয়ায় পাঠিয়েছিল ওই সময়। তো এবং সোভিয়েত ইউনিয়নের তুমি এমন কোন পরিবার পাবে না যাদের কোনো পূর্বপুরুষ এই স্টালিনের সময়ে নিগৃহীত বা মৃত বা সাইবেরিয়া নির্বাসনে কাটায়নি। এরকম পরিবার পাওয়া খুব দুষ্কর, খুব দুষ্কর। প্রায় প্রতিটা পরিবারেরই কেউ না কেউ স্টালিনের ওই সময় এই ধরনের এই তোমার অত্যাচার বা নিপীড়ন বা নির্বাসন এর মধ্যে দিয়ে তারা গিয়েছে আর কি। তো সেজন্যই বলছি যে স্টালিন যদি না থাকতেন তাহলে হয়তোবা সোভিয়েত ইউনিয়নের যে প্রারম্ভিক সময়টা সেটা হয়তোবা আরো কিছুটা নিজেদের মানুষের জন্য মানবিক হতে হবে, নিজেদের মানুষের জন্য। এবং এবং বলা যায় না সেক্ষেত্রে হয়তোবা সোভিয়েত দেশের পরবর্তী ইতিহাসটাও হয়তোবা ভিন্নতর হলেও হতে পারত। কারণ সোভিয়েত দেশের পরবর্তীতে যেই সোভিয়েত সমাজে যে ঘুণে ধরা যে সিস্টেমটা আমরা দেখি, বা যেখানে মানুষের ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য নাই, যেখানে একটা লৌহ কপাট চারিদিকে মানুষকে আবদ্ধ করে আছে, আহ সব 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 জায়গায় যে অবিশ্বাস মানুষের মধ্যে একে অপরের, সেই জিনিসগুলো হয়তো নাও থাকতে পারতো। হু নোজ, আজকে হয়তো সোভিয়েত ইউনিয়নও একটা চীনের মতো একটা সমাজতান্ত্রিক কাঠামোকে আঁকড়ে ধরে থাকতে পারতো, বলা যায় না। হয়তো বা তেমন একটা আমরা সমাজ হয়তো পেতাম আজকে, বা তেমন একটা সোভিয়েত ইউনিয়নকে আজকে হয়তো আমরা পেতাম, যে সোভিয়েত ইউনিয়ন হয়তো বা আরো বেশি সংস্কারবাদী সোভিয়েত ইউনিয়ন বা এরকম আর কি। তো এই আর কি। তো তোমার প্রশ্নের জবাবটা আসলে আমার দিক থেকে অনেকটা এরকমই আর কি। স্যার, আমরা আপনার কথা সূত্র ধরেই দেখতে পাই যে হচ্ছে শুধু লাস্টের দিকে আমরা হচ্ছে তাদেরকে মানে হত্যা শিকার হতে দেখি। স্টালিনের মধ্যে আমরা সবসময় একটা ব্যাপার দেখতে পাই যে সে হচ্ছে সবার আগে সব জায়গায় হচ্ছে নিজেদের জানটা বা পতাকা উড়িয়ে দিবেন সব জায়গায় দখল করে। তো সেই জায়গাটাতেও কি লেনিন থাকলে এই প্রতিযোগিতাপূর্ণ মনোভাব যদি একটু কম হতো, নিজের আমিত্বপনা বা আমারই জানটাটা উড়াতে হবে প্রথম, সেই ব্যাপারটা যদি কম হতো তাহলেও আমরা কি আর একটু হচ্ছে সোভিয়েতবাসীদের জন্য একটু সুবিধা হতো, কারণ তারা একটু হয়তো কম সৈন্য হারাতো। এটা কি হতো লেনিন যদি থাকতো স্টালিনের জায়গায়? হ্যাঁ, ডেফিনেটলি এটা আমার কাছে তো মনে হয় যে সেটা হয়তো হতো। কারণ হচ্ছে যে তোমাকে যেটা বললাম যে বার্লিনের যে ঘটনাটার তোমাকে আমি উদাহরণ দিলাম আর কি। কারণ হচ্ছে যে আহ, সোভিয়েত ইউনিয়নের যে আদর্শ বা যেটা স্টালিন তৈরি করে দিয়ে গিয়েছিলেন আর কি, সে আদর্শটাই ছিল এরকম যে সেখানে আসলে সামষ্টিক যেই সাফল্য সেটার ভ্যালু আছে, কিন্তু ব্যক্তি মানুষের দুঃখ দুর্দশা, ব্যক্তি মানুষের জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এবং সেই ব্যক্তি মানুষের জীবনের মূল্য নাই দেখেই এমনকি এদের যে এই যে কালচারটা, এই তৈরি করে দেওয়ার যে সংস্কৃতিটা, সেটা কিন্তু ইভেন এখনো বিদ্যমান। তুমি যদি দেখো যে ইভেন বেশ কয়েক বছর আগে, এটা বোধহয় 2000 সালের দিকের একটা ঘটনা, যে ব্যারেন সাগরে বোধহয় রাশিয়ার একটা সাবমেরিন ডুবে গেল আর কি, একটা দুর্ঘটনার মধ্যে পড়ে আর কি। তো তারা যখন যখন নরওয়ে সুইডেনের মতো দেশ তাদেরকে বললো যে আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি, বা ব্রিটেনের মতো দেশ বললো যে আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি সাবমেরিনের ভেতরে আটকে পড়া মানুষদেরকে বের করে আনার জন্য, তারা কিন্তু তখনও কিন্তু নিজেদের গোয়ারপনাটা আঁকড়ে ধরে রইলো, এবং তারা বললো যে না, আমরাই দেখছি, আমরাই আমাদের লোকেদের বের করে আনবো, আমরা যথেষ্ট সামর্থ্যবান এই ক্ষেত্রে। কিন্তু পরে দেখা গেল যে এই করতে করতে তাদের 7 দিন সময় চলে গেল, এবং মাঝখান দিয়ে যে সাবমেরিনের যে নাবিকরা যারা বেঁচে ছিলেন বেশ কয়েকটা দিন, তারা সবাই কিন্তু মারা গেলেন আর কি। এবং এই মারা যাওয়াটা হচ্ছে তাদের একেবারেই তাদের রাষ্ট্রের যেই গোয়ার্তুমি, রাষ্ট্রের যেই যে ইগোয়েস্টিক মনোভাব, সেটার কারণে। কারণ রাষ্ট্রের কাছে এই কয়েকটা নাবিকের বা তাদের পরিবারের যে শোক, তাদের জীবনের যে মূল্য, তার কোনো দাম নেই। তাদের কাছে দাম আছে শুধুমাত্র তাদের রাষ্ট্রের যেই প্রাইড, রাষ্ট্রের যেই ইগোয়েস্টিক মনোভাব, সেটারই। তো সোভিয়েত ইউনিয়নের মানে ওই জিনিসগুলো আসলে আমার কাছে যেটা মনে হয় যে ওই শুরু থেকেই স্টালিনেরই ওই ধরনের ইগোয়েস্টিক একটা অ্যাটিচিউড থেকে তৈরি হওয়া আসলে। কারণ স্টালিনের যদি ওই ধরনের মনোভাব না থাকতো, তাহলে আমি তোমাকে যেটা বললাম যে আরো অনেক প্রাণকে হয়তো বাঁচানো যেত। এবং এবং পরে আমরা এবং পরবর্তীতেও আমরা এগুলো ঘটনা সোভিয়েত ইউনিয়নে প্রচুর দেখি, যে প্রচুর তোমার সায়েন্টিফিক রিসার্চের মধ্যেও প্রচুর ক্ষেত্রে দেখা যায় যে সেখানে ইঞ্জিনিয়ারদের কোনোই বা গবেষকদের জীবনের কোনো দাম নাই, বা যারা টেস্ট ফ্লাইট চালাচ্ছেন তাদেরও জীবনের কোনো দাম নাই। পরবর্তীতে যেটা দেখা যায় যে তোমার একদম
আফগান যুদ্ধে গিয়ে যেটা দেখা যায় আরো শোচনীয় একটা অবস্থা। অকাতরে সৈন্যরা প্রাণ হারাচ্ছে, পা হারাচ্ছে, হাত হারাচ্ছে, কিন্তু তাদের কোনো বিকারই নাই। যেই যারা রাষ্ট্রের মাথার মধ্যে যারা আছেন, ব্রেজনেভ বা যারা ছিলেন ওই সময় আর কি, তারা 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 এই এই সৈনিকদেরকে প্লেনের পর প্লেনে করে পাঠাচ্ছেন, এবং সৈনিকরা মৃত হতাহত হয়ে দস্তার কফিনে ভরে ফেরত আসছে। কিন্তু তারা বসে আছেন তাদের সেই যে গর্তমূলক একটা জায়গা, যেখানে যে না, আমার সোভিয়েত ইউনিয়নের যেই আমরা পেছনে ফিরি না, আমরা আমরা রিট্রিট করি না। তো তো এইটাই মানে আমার কাছে সেই জন্য আমার কাছে মনে হয় যে তুমি যেটা বললে আর কি, যে স্টালিনের জায়গায় যদি লেনিন হতেন, তাহলে কি এইখানে আমরা একটা পরিবর্তন দেখতে পারতাম কিনা? হয়তো পারতাম, আবার হয়তো আমরা ঠিক জানি না কিন্তু। কারণ এখানেও একটা ঘটনা আছে যে লেনিনের ক্ষমতার সময়টা বা লেনিনের শাসনকাল আমরা কিন্তু খুব বেশি সময় দেখিনি। আর যার শাসনকাল তুমি খুব বেশি সময় দেখবে না, তাকে তুমি কিভাবে বিচার করবে? কারণ লেনিনের আমরা এর আগের যে সময়টা জানি, তখন তিনি হচ্ছে ক্ষমতার বাইরে থাকা মানুষ। ক্ষমতার বাইরে থাকা মানুষ আর ক্ষমতার ভেতরে থাকা মানুষ কখনোই এক হয় না। অনেক সময় পাল্টে যায়। তো আমরা যদি লেনিনকে আরো বেশি সময় ক্ষমতায় দেখতাম, তাহলে হয়তোবা তার সম্পর্কে আরো পর্যালোচনা করার সুযোগ আমাদের মধ্যে তৈরি হতো। তবে হ্যাঁ, তোমার কথার উত্তরে বলতে হয় যে হ্যাঁ, স্টালিনের পরিবর্তে যদি লেনিন থাকতেন, তাহলে ডেফিনিটলি আমরা হয়তোবা সোভিয়েত দেশের একটা ভিন্নতর একটা রূপ দেখলেও হয়তো দেখতে পারতাম আর কি। তো কিন্তু সেটা আহ আহ শতভাগ সত্যি বা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না হয়তো, বাবা সেটাও ঠিক আর কি। এই হলো গিয়ে আমার উত্তর। তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ছোবলের শিকার যে সকল রাষ্ট্র, তার মধ্যে পূর্ব ইউরোপের পোল্যান্ড অন্যতম। তা নিয়েও হুম, হুম। আপনার খুব চমৎকার লেখা আছে, গল্প আছে, কোপারনিকাসের দেশ নামে। আমরা হচ্ছে রিগা থেকে সারাইবো বইটাতে যে গল্পগুলি পাই। তো সেখানে আমরা দেখতে পাই ক্রাকভ শহরের পাশে যে আউথভিটসে নামে ক্যাম্প, কনসেন্ট্রেশন ক্যাম্পটা আছে, সেখানে যুদ্ধের পরবর্তী সময়ে যুদ্ধের স্মারক সরিয়ে ফেলা স্থানীয় মানুষদের মাধ্যমে এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটেছে। আবার ক্যাম্পের কাঠ নিয়ে কেউ হয়তো ফায়ারিং করেছে, বাসায় বাসা গরম করার কাজে ব্যবহার করেছে। তো এই যে স্মারক সরিয়ে ফেলা এবং হচ্ছে অসতর্কভাবে কিংবা সতর্কভাবে কিছু ইতিহাসের উপাদান নষ্ট করা, সেটার সাথে আমাদের যুদ্ধের চমৎকার একটা মিল আছে। আমাদের Definitely. মাঝেও এই প্রবণতা আছে, যা আমরা হচ্ছে অনেক কিছু নষ্ট করে ফেলতেছি, যা আমাদের ইতিহাসের অংশ ছিল। যেমন একটা উদাহরণ হিসেবে বলা যায়, আমার বাসার ঠিক পাশেই একটা স্টেশন আছে, সেখানে লাল বিল্ডিং বলে একটা বিল্ডিং আছে, যেখানে আলবদর বাহিনী বা আল শামস বাহিনী যোদ্ধাদের নিয়ে টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন বা টর্চার করতেন। তো সেখানে সেই বিল্ডিংটার উপর হচ্ছে এখন ইচ্ছে মতো লতা গুল্ম গজাচ্ছে, এবং কোথাও এটা উল্লেখও নাই যে এটা একটা টর্চার সেল ছিল। এবং খুব মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় যে খুব পুরনো একটা হচ্ছে সাইনবোর্ড আছে, যেটাতে নির্দেশ করতেছে যে হ্যাঁ, এখানে একটা টর্চার সেল বলে একটা কিছু ছিল। তো এই যে ইতিহাস নষ্ট করা বা ইতিহাসের উপাদান নষ্ট করা, সেই ব্যাপারে আপনি ওই গল্পটার মধ্যে লাস্টে এসে খুব একটা সুন্দর একটা কথা উদ্ধৃতি দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছেন। সেখানে আমরা হচ্ছে স্প্যানিশ কবি অগাস্টিনের খুব সুন্দর একটা কথা দেখতে পাই। তো কথাটা হচ্ছে অনেকটা এরকম ছিল: যারা ইতিহাসকে ভুলে যায়, তাদেরকে কোনো না কোনো সময়ে সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তির মধ্য দিয়ে যেতে হয়। তো আমাদের ক্ষেত্রে আমরা যা করতেছি এখন, আমাদের কর্মের যে ফলটা, সেটা আমরা হচ্ছে যদি অগাস্টিনের সেই কথাকে সত্য ধরে নেই, তাহলে আসলে আমরা হচ্ছে কি ধরনের ফলের মধ্য দিয়ে যেতে পারি, কিংবা আমাদের জাতি ভবিষ্যতে কি ধরনের শূন্যতার মধ্য দিয়ে যাবে, যে আমরা উপাদানহীন যে একটা শূন্য একটা ব্যাপার, সেটা কিরকম হতে পারে ভবিষ্যতে, বা অগাস্টিনের কথাই যদি সত্য ধরি, তাহলে হচ্ছে আমরা কি ধরনের পুনরাবৃত্তির মধ্য দিয়ে যেতে পারি ধ্বংস করার ফলে। আম, খুব সুন্দর প্রশ্ন আশরাফুল। তুমি যে উদাহরণ, তোমার বাড়ির খুব কাছের একটা আহ, উদাহরণ দিলে আর কি। তা আমার নিজের ব্যক্তিগত জীবনেও এরকম একটা খুব খুব উদাহরণ, একটা খুব ভালো একটা মানে খুব ভালো বলবো না মানে আহ, এমন একটা ঘটনার সাথে আমি নিজেও আহ, পরিচিত। যদিও আমার যে অভিজ্ঞতাটা, সেটা সেটা সেখানে তোমার তোমার বাড়ির সেই টর্চার সেলের মতো না। কারণ হচ্ছে যে আমি যেটার কথা বলছি, সেখানে এখন একটা সৌধ হয়েছে। সেই উদাহরণটা দিয়েও আমি তোমাকে কিছু কথা বলতে চাই। যেমন ধরো যে আমরা ঢাকা শহরে আসি 1985 সালে মফস্বল শহর থেকে। তখন আমরা এসে উঠি ঢাকা রায়ের বাজারে।
তো ঢাকা রায়ের বাজারে তখন একদিন মানে হাঁটতে হাঁটতে গেলাম হচ্ছে তোমার বধ্যভূমির ওই জায়গাটাতে আর কি। তো তুমি হয়তো শুনলে অবাক হতে পারো যে আহ, আমার যেই খুব ছোটবেলার যে স্মৃতি সেটার থেকে আমি তোমাকে বলতে পারি যে তখন স্বাধীনতার তখন 15 বছর পরের ঘটনা আর কি। তো তখনও কিন্তু সেখানে আহ বধ্যভূমির এখানে ওখানে আহ, ইটের ভাটার ইট গুলো ঠিক সেইভাবে ছড়ানো ছিল যেইভাবে তুমি আহ, বুদ্ধিজীবী হত্যার যে ছবিগুলো তুমি দেখো সাদা কালোতে তোলা, যেখানে এখানে ওখানে ছড়ানো ইট, মাঝখানে পচা গলিত লাশ, ঠিক সেই 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 যে আহ, এখানে ওখানে ছড়ানো ইট ইটের ভাটার যে রূপটা, সেই রূপটাই কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি। এবং সেই রূপটা আমি দেখেছি 1986 এর দিকে। সেই রূপটা পৃথিবীর অন্য যে কোনো দেশ হলে, অন্য মানে যাদের নিজেদের ইতিহাস ইতিহাস বা সংস্কৃতির প্রতি যাদের দায়বদ্ধতা আছে, যাদের সম্মান আছে, পৃথিবীর অন্য এরকম যে কোনো দেশ হলে যারা যেটা করতো সেটা হলো সেই 80-র দশকেই যখন ওই ইট ভাটার জায়গাটা, ওই যে বিলটা, ওটা যেভাবে ছিল ঠিক সেইভাবেই তারা সংরক্ষণ করতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কিন্তু সেটাকে ঠিক সেইভাবে সংরক্ষণ করতে পারি নাই। বহু পরে অ্যারাউন্ড 1997 ও 98 সেখানে একটা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তৈরি হয়। কিন্তু যে স্মৃতিসৌধটা আজ তুমি দেখো সেই স্মৃতিসৌধটা তো ওই ধরো যে বাঁধের একটা পাশে একটা জায়গাকে নিয়ে স্মৃতিসৌধটা। কিন্তু আমরা চাইলেই কিন্তু পারতাম যে যেই জায়গাটায় আসলেই মৃতদেহগুলো পড়েছিল সেই জায়গাটাকে অবিকল ঠিক ওইভাবে সংরক্ষণ করতে পারতাম আর কি। কিন্তু আমরা সেটা করিনি, সেটা আমাদের একটা বিরাট বড় ব্যর্থতা। সেটা যদি আমরা করতে পারতাম তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারতাম যে এখানেই ঠিক এইভাবেই আমাদের জাতির সূর্য সন্তানরা একদিন এখানে প্রাণ দিয়েছে। আর যেটা তুমি বলছো যে পুনরাবৃত্তির যে ব্যাপারটা আর কি, পুনরাবৃত্তি আসলে তখনই ঘটে যদি তুমি তোমার তোমার ইতিহাসকে, যেটা আমি ওখানে বলার চেষ্টা করেছি, যে তুমি যদি তোমার ইতিহাসকে পুরোপুরি ভুলে যাও তাহলে ইতিহাসের পুরনো যে ঘটনাগুলো সেগুলোই তো ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়। কারণ মানুষ তো তার মানে তখন যেটা হয় যে মানুষ তার 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 যেই অতীতের যেই দুঃখবহ ইতিহাস, তার যে স্ট্রাগল, সেটাকে তো মানুষ তখন আর মনে রাখে না। মানুষ যখনই মনে রাখে না তখনই তার মধ্যে আবারও সেই একই ভুল, আবারও সেই একই শত্রু, আবারও সে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, যেটা আমাদের বাংলাদেশে আমরা এখনো দেখি। এবং আমাদের বাংলাদেশে এটা হওয়ার পেছনে আসলে বহু কারণ, এবং সেই কারণের ফলাফলও তো আমরা পরবর্তীতে দেখি যে আমাদের মুক্তিযুদ্ধ আজকে আমাদের কাছে অনেকের কাছে একটা খেলো বিষয়। মুক্তিযুদ্ধ নিয়ে অনেকেই আমাদের দেশে আজকাল ঠাট্টা তামাশা করে, মশকরা করে। এবং এবং তাদের কাছে মনে হয় যে এটা আসলে কিছুই ছিল না, এটা ছিল আসলে অল্প কিছু মানুষের এক ধরনের বালখিল্যতা বা এরকম আর কি। এবং সেই কারণে আমরা অনেকে এই ধরনের ধৃষ্টতা প্রকাশ করতেও দেখি, যে অনেকেই বলে ফেলে যে মুক্তিযুদ্ধ না হলেই বা কি হতো, বা আমরা আজকে যদি এক দেশ থাকতাম তাহলেই বা কি হতো, আমরা আজকে তো হয়তো বা পারমাণবিক বোমার আহ পাকিস্তানের পারমাণবিক বোমা সমৃদ্ধ একটা দেশ হইতাম আর কি। কারণ এইটার কারণটাই এটা, আমি আসলে তাদেরকে দোষ দিই না, কারণ হচ্ছে যে তারা এই প্রজন্মের হয়তো মানুষ। তাদেরকে আসলে আমরা মুক্তিযুদ্ধের যে সঠিক মেসেজটা সেটা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে দিতে ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতা আসলে আমাদের সবার, এবং এই ব্যর্থতা আমাদের ডেফিনেটলি আমাদের সরকারের তো অবশ্যই, পরবর্তী যে সরকারগুলো ছিল। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে আমি কিন্তু সোভিয়েত ইউনিয়নের কথায় আবার ফেরত আসি। সোভিয়েত ইউনিয়ন অন্ততপক্ষে একটা জিনিস ভালো আমি দেখেছি, যে সোভিয়েত ইউনিয়ন ব্লকভুক্ত যে দেশগুলো, সেগুলো প্রত্যেকটা দেশে সরকারিভাবে ওদের মূল মিউজিয়ামের একটা অংশে, অথবা যেমন বেলারুশে আমি দেখেছি যে বেলারুশে একটা সরকারিভাবে একটা বিশাল একটা মিউজিয়াম আছে, সেটার নাম হলো দ্য গ্রেট প্যাট্রিয়টিক মিউজিয়াম। মানে সরকারিভাবেই ওদের সেই যে প্রায় 80-90 বছর আগে হওয়া একটা যুদ্ধ, সেই যুদ্ধের যে প্রাণ দেওয়া বা যুদ্ধের যে দামাময় যে ক্ষতিগ্রস্ত যে মানুষেরা বা যুদ্ধের যে বীরত্ব, সেটাকে তারা কিন্তু প্রদর্শন করতে কিন্তু কুণ্ঠিত হয়। অন্যদিকে দেখো আমাদের দেশের দিকে তুমি যদি দেখো, আমাদের দেশে কিছুদিন আগে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি হলো, কিন্তু সেই জাদুঘরটা কিন্তু তৈরি হলো সম্পূর্ণ ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে। মানে প্রায় ক্রাউড, যদিও সরকারের অল্প কিছু অনুদান ছিল বা জায়গা অনুদান ছিল। কিন্তু এই এই ধরনের একটা মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশে কেন ব্যক্তিগত উদ্যোগে তৈরি করতে হবে? এটা তো সরকারই একটা আলাদা মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি করতে পারতো, কিংবা আমাদের জাতীয় জাদুঘরে বিশাল একটা মুক্তিযুদ্ধ ব্লক থাকতে পারতো। সেই ব্লক তো ছিল না, আমাদের দেশে। তো মানুষ মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে কিভাবে? বরং আমাদের দেশে উল্টো
70-এর দশকে 80-র দশকে আমরা দেখতাম বলা হতো যে হানাদার বাহিনী, তারপর গন্ডগোলের মাস, গন্ডগোলের বছর, এই ধরনের নানান কথাবার্তা, মানে যাতে করে মানুষ একটা সময় যাতে যুদ্ধকে ভুলে যায়, যুদ্ধের যে ভয়াবহতা সেটাকে ভুলে যায়। তুমি যে কথাটা বললে যে টর্চার সেলের কথা, সেটাও এক ধরনের, আমাদের তুমি চিন্তা করে দেখো যে আমাদের কি বিরাট একটা ব্যর্থতা, যে কি বিরাট একটা 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 ক্ষরণ, যে আমরা এই ধরনের এই ধরনের যেই ইতিহাস সমৃদ্ধ জায়গাগুলো, সেগুলোকে তো আমরা আমরা আসলে সংরক্ষণ করা তো দূরের কথা, আমরা সেগুলোকে ভেঙে সেগুলোকে গুলিয়ে দিচ্ছি আমাদের স্মৃতির পাতা থেকে আর কি। তো এইগুলো আমার কাছে মনে হয় যে এগুলোর একদম মূল্য আমাদের এই জাতিকে একদিন দিতে হবে, আজ হোক কাল হোক, সেটা দিতে হবেই। কারণ এগুলো কোনো ইতিহাসকে ভুলে গিয়ে পৃথিবীর কোনো জাতি আসলে সামনে এগিয়ে যেতে পারেনি আর কি। ইতিহাসকে সঠিক তুমি যদি মূল্যায়ন না করো, তাহলে তাহলে ইতিহাস তার প্রতিশোধ নেবেই একদিন না একদিন। তো এটাই হলো কি আমার বক্তব্য ছিল আসলে সেখানে আর কি। স্যার এখন কিছুদিন আগে আপনি হচ্ছে একটা খুব সুন্দর একটা মুভি নিয়ে লিখেছিলেন, তারপর আমি মুভিটা নিজেও দেখেছি, আফটারমাথ। আমি আসলে আপনার কথা তন্ময় হয়ে শুনছিলাম, একেবারেই তন্ময় হয়ে শুনছিলাম, তাই একটু হচ্ছে তন্দে চলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার। তো আমরা এখন মুভিটা নিয়ে একটু জানতে চাই স্যার। আফটারমাথ নামক যে পোলিশ মুভিটা নিয়ে আপনি কিছুদিন আগে একটু লিখেছিলেন, সেটার গল্পটা অনেকটা এরকম, দর্শকদের জন্য বলে রাখি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম প্রজন্মের জিউস প্রতিবেশীদের সাথে করা অন্যায়ের অনুশোচনা তৃতীয় প্রজন্মের একজনের মধ্যে এসে বর্তায়। ফলে তৃতীয় প্রজন্মের এই অনুতপ্ত হওয়ার গল্প নিয়েই ওই সিনেমার প্রেক্ষাপট রচিত হয়। এটা সত্য, ওই সিনেমায় যেভাবে হচ্ছে তখনকার সময়ে পোলিশরা তাদের হচ্ছে সংখ্যালঘু বা জিউদের উপর যা করেছিল বা কিছু ক্ষেত্রে যে নির্যাতন করেছিল, সেটা আমরাও করেছি, আমাদের প্রেক্ষাপটের সাথেও সেটা মিলে যায়। তো স্যার আমরা হচ্ছে এটাই কি আমাদের জন্য পর্যাপ্ত বা সঠিক সময় নয় যে আমরা এখন অনুতপ্ত হব বা আমাদের যে ভুলগুলি ছিল ভুলগুলো শুধরে নিতে চেষ্টা করব, এরকম একটা কিছু কি আমাদের এখানেও হতে পারে না? এ ব্যাপারে একটু বলবেন। দেখো, আহ, আশরাফুল, এই এই প্রসঙ্গটা, মানে তুমি যদি বাংলাদেশের মানুষকে বলো, বাংলাদেশের মানুষ তোমার দিকে ভ্রু কুঁচকে তাকাবে, প্রথমত কথা একটা বলি। তারপর দ্বিতীয় কথা হলো যে এই প্রসঙ্গের আহ, পেছনে আহ, তোমার এই বিষয়ের সত্যতাটা আসলে অনেকেই তোমার কাছে প্রশ্ন তুলবে আর কি। তোমার এই প্রশ্নটা বা এই প্রসঙ্গটা যখন আসবে আর কি বাংলাদেশে। আমি এই মুভিটার কথা এই কারণেই বলেছি যে ওই মুভিটার সাথে বাংলাদেশের আমাদের মুক্তিযুদ্ধের সময় সংখ্যালঘুদের অনেক বিষয়ের একটা বিরাট বড় একটা সাযুজ্য আছে, বিরাট বড়। কিন্তু আমার একটা খুব মজার বিষয় হলো যে আমাদের দেশের যে মুক্তিযুদ্ধের সময়ে যে সংখ্যালঘুদের যে বিষয়গুলো, তুমি ইনফ্যাক্ট কিছু কিছু সিনেমায় তুমি দেখতে পাবে, কিছু কিছু ধরো যে নদীর নাম মধুমতি বলো বা আহ এরকম বেশ কিছু, তুমি মানে বাংলাদেশের যে এই ধরনের কিছু আর্ট ফিল্ম হয়েছে, তো সেগুলোতে তুমি দেখলেই দেখতে পারবে আর কি, যে ওই সময়কার সংখ্যালঘুদের উপরে আহ যেই অত্যাচারটা আর কি, বা তাদের যে প্রেক্ষাপটটা আর কি তুমি দেখতে পারবে আর কি। মোট কথা হলো যে, প্রথমত একটা কথা হলো যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় 1 কোটি মানুষ যেই ভারতে আশ্রয় নেয় আর কি, তো অনেকেই একটা জিনিস জানে না যে সে 1 কোটি মানুষের আসলে তো 80 ভাগই ছিল আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষ। কারণ হচ্ছে তারা জানতো যে তারা যদি দেশে থাকে তাহলে তাদের মৃত্যু অবধারিত, এবং সেটাই হয়েছে। কিন্তু যেখানে পাক বাহিনী গিয়েছে, প্রথমেই তারা খোঁজ করেছে যে এই এলাকার হিন্দু কারা, দ্বিতীয়ত তারা খোঁজ করেছে এই এলাকার মুক্তিযোদ্ধা কারা, তৃতীয়ত খোঁজ করেছে যে এই এলাকার আওয়ামী লীগ করে কারা, চতুর্থত খোঁজ করেছে যে মুক্তিযুদ্ধকে সমর্থন করে এরকম লোক কারা। তো প্রথম তালিকাতেই ছিল কিন্তু হিন্দুরা। তো তো এবং তালিকার ফলে এই কারণে আমরা পরবর্তীতে যাদের যুদ্ধের অপরাধীর বিচার হয়েছে, আমরা দেখি যে তাদের যদি বিচারের তালিকাটা তো যদি তুমি দেখো আর কি, যে তাদেরকে কোন অপরাধে বিচার করা হলো, অধিকাংশই তুমি দেখতে পারবে যে তাদের বিচারের অর্ধেকই ছিল হলো কি হিন্দু সম্প্রদায়ের মানুষকে খুন করার একটা বিষয় নিয়ে। কিন্তু আমাদের দেশে আসলে আমাদের একটা, এবং দ্বিতীয় আরেকটা বিষয় বলে কথা বলি তোমারে। আহ আমার পরিবার, আমার মায়ের পরিবার, বাবার পরিবার, আমার আমার অন্যান্য যে আত্মীয় স্বজনের পরিবার, প্রত্যেকটি পরিবারের ক্ষেত্রে একটা খুব কমন ঘটনা আর কি ছিল। সেটা হলো যে যেই এলাকাতে পাক বাহিনী পৌঁছেছে, সেখানেই তাদের প্রত্যেকের বাড়িগুলো গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আর কি। তো যে কারণে দেখা যায় যে 71-এর পরে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়, 71টা ছিল বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের জন্য মানে শুধু যে জানমালের ক্ষতি হয়েছিল তো তা না,
এমনকি 71-এর পরে যারা ফেরত এলো তারা দেখতে পেলো যে তাদের বাড়ি ঘর সব পুরানো, সব সব পুরানো। 71 আসলে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়, একদমই পঙ্গু করে দেয়। এবং আরেকটা বিষয় হলো যে 71 এটাও অনেকে জানে না, বা এটাও আমাদের কখনোই মিডিয়াতে আলোচনা করা হয় না, এবং যেহেতু এবং আসলে যারা ওই পারে গেলেন তারাও কোনো আলোচনা করেন না। সেটা হলো যে 71-এর পর সময় যে 80 লক্ষ সংখ্যালঘু যারা ভারতে আশ্রয় নিলেন, তাদের কিন্তু 80 লক্ষই ফেরত আসেনি, বাংলাদেশে ফেরত আসেনি। ফেরত আসেনি কারণটা হলো যে 50-60-এর দশকে তো আসলে তাদের সবাই একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন যে এই দেশটার যে নবগঠিত পাকিস্তান তৈরি হলো, সেই দেশটাকে কি আমরা সবাই একসাথে বাস করতে পারবো কি পারবো না। তো পাকিস্তান আমলে কিন্তু একটা বিরাট বড় একটা প্রোপাগান্ডা ছিল যে যে সংখ্যালঘুদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে, তোমরা চলে যাও এখান থেকে, এটি দেশটা তোমাদের না। তো 71-এ যখন যুদ্ধ হলো তখন তারা আবার আরেক দফা ধাক্কা খেলেন। এবং আরেকটা বিষয় হলো যে আহ, তখন তাদের মধ্যে আরেক ধরনের অনিশ্চয়তা তৈরি হলো যে যে এই যে এতবার প্রতি মানে 50-এর দাঙ্গা, 60-এর দাঙ্গা, 70-এর এত বড় একটা ঝড়, এত ঝড় আমি কতবার সামলাবো, আমি কতবার অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়াবো। সেই অনিশ্চয়তা, সেই সেই যে ফ্রাস্ট্রেশন, সেখান থেকে অনেকে কিন্তু আর ফেরত আসেনি। যদিও আবারও তোমাকে বলছি যে খুব দুঃখজনক ব্যাপার যে এটা কখনোই আমাদের মিডিয়াতে আসে না, যে এই যে একটা বিরাট অংশের মানুষ যে ফেরত আসেনি, 80 লক্ষ মানুষ ফেরত আসেনি বাংলাদেশে, অনেকেই রয়ে গেছে আর কি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আহ, এই যে পাকিস্তান আমল যুদ্ধের সময়ও যে আমি যেই মুভিটার সাথে সাজুজ্যের কথা বললাম, সেটা হলো যে যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর তো আর এমনি এমনি এই এই ক্ষতিগুলো করার সামর্থ্য ছিল না। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে পাড়ার দুই একটা, এখানে একটা কথা বলছি যে সবাই কিন্তু খারাপ নয়, বা ওখানে পাড়ার হয়তো বা 7টা মানুষ খারাপ, 3টা মানুষ ভালো, কিন্তু সরি সরি 7টা মানুষ ভালো, 3টা মানুষ খারাপ। 3-4 জন এই যে খারাপ মানুষ, তারাই কিন্তু পাকিস্তান বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে এসছে তাদের প্রতিবেশী এই যে হিন্দু পাড়া বা হিন্দু গ্রামগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য, বা মানুষগুলোকে খুন করা, মেয়েদেরকে ধর্ষণ করার জন্য। তো কিন্তু এইটা নিয়ে আসলে পরবর্তীতে আমাদের দেশে কোনো রিসার্চ, কোনো আহ সেরকম ভাবে এগুলোকে মিডিয়া আনা, এগুলো কোনো কাজ হয়নি। আর আসলে হবেই বা কেন? মুক্তিযুদ্ধ ব্যাপারটাই যেখানে আমাদের দেশে একটা বড় প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার। মুক্তিযুদ্ধ ব্যাপারটাকেই যেখানে মানুষ ভুলতে চায়, মুক্তিযুদ্ধের যেই আমাদের যেই স্পিরিটটা, সেটাকে নিয়ে যারা মশকরা করতে চায়, তাদের কাছে সেই কবে কোন কালে কিছু সংখ্যালঘু খুন হলো, মারা গেল, দেশ ছাড়লো, তার মূল্যই বা কতটুকু? তার কাছে তো সেগুলোর কোনো আহ মানে মূল্যই নাই আর কি, যেখানে তার মুক্তিযুদ্ধ ব্যাপারটাই তার কাছে খেলো। তো তুমি যেটা বলছো যে এখনই সময় কিনা, আমি এর উত্তর ঠিক জানি না যে এখনই সময় কিনা। সময় তো আসলে এখন না, সময় আসলে সবসময় ছিল। সময় সবসময় সেটার আহ চাইলে সবসময় সেটা আসলে স্বীকার করা যায় বা মনে করা যায়। কিন্তু আসলে বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন যে বাংলাদেশের এই মুহূর্তে এইগুলো, এই সত্যগুলো বা এই পুরনো সত্য কাহিনী নিয়ে কথা বললেও মানুষজন ভিন্নভাবে তাকায় এবং নানা রকম প্রশ্ন করে। তো আমি বরং মনে করি যে বর্তমান সময়ে আসলে হয়তোবা এগুলো নিয়ে আহ মানে এখনই বরং আর সময় না আর কি, কারণ হয়তো সময়টা বোধ হয়তো আগেই ছিল আর কি। এখন ইট ইজ টু লেট, আমার কাছে যেটা মনে হয় আর কি। তবুও আমি ঠিক অতটা নৈরাশ্যবাদী না, অতটা ঠিক আমি নৈরাশ্যবাদী না এখনো। তোমার মতো একজন মানুষ আমাকে যেহেতু প্রশ্নটা করছো, তার মানে হচ্ছে যে এখনো শুভবুদ্ধির অনেক মানুষ আছে, এবং শুভবুদ্ধির মানুষ আছে, এবং আহ এই জিনিসগুলো নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করে তেমন মানুষও হয়তো আছে আর কি। তো দেখা যাক, তোমাদের মতো ভবিষ্যৎ প্রজন্মের মানুষদের কাছেই আমাদের হয়তো সে আশা থাকবে আর কি, যে আমরা যেটা দেখিনি হয়তো ভবিষ্যৎ প্রজন্ম সেটা সেটা হয়তো করেও দেখাতে পারে। তো দেখা যাক, আমরা আর কি এটা নিয়ে আশাবাদী হই। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা জানি শিন্ডার লিস্ট নামে খুব প্রিয় একটা মুভি আছে আপনার, মুভিটা আপনার খুব প্রিয় পছন্দের একটা মুভি। তো সেই মুভিতে আমরা পোল্যান্ডের যুদ্ধে প্রথম দিকে নাৎসি পার্টি করা একটা লোক, অস্কার শিল্ডার, খুবই মানে অখ্যাত তখনকার সময়। তারপর এসে তার কারখানায় অনেকে চাকরি দিয়ে তারপর লিস্ট বাড়িয়ে বাড়িয়ে অনেক মানুষকে বাঁচায়। তো চরিত্রটা কিন্তু খুবই ছোট, কারণ হচ্ছে তখনকার সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই মহারথী জেনারেল, বড় বড় জেনারেল, এসএস এর জেনারেল অথবা অনেকের কাছে এই চরিত্রটা খুবই ছোট, তারপরও ওই চরিত্রটা ওইখানে উঠে এসেছে। তো আমাদের মুক্তিযুদ্ধেও এরকম কিছু চরিত্র তো আছে যারা হচ্ছে বিশাল বড় 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 চরিত্রের পিছনে চাপা পড়ে গিয়েছে।
তো আমাদের সমাজ ব্যবস্থায় অথবা আমাদের বাংলাদেশে এই চরিত্রগুলো কেন উঠে আসছে না, আর কেনই বা আমরা একটা এরকম ছোট একটা চরিত্র নিয়ে সিন্ডার লিস্ট টাইপের একটা মুভি কেন বানাতে পারতেছি না? আমাদের এই ক্ষেত্রে মানে আমাদের সীমাবদ্ধতাগুলি কোথায়? আমার তো মনে হয় যে সীমাবদ্ধতা আসলে আমাদের সবখানে। সীমাবদ্ধতার মূল সীমাবদ্ধতা তো হচ্ছে তোমাকে যেটা এতক্ষণ ধরে বললাম, যে মুক্তিযুদ্ধ বিষয়টা তো আমাদের জাতীয় জীবনে অতটা ইম্পর্টেন্ট বিষয় না। মানে বিভিন্ন কারণে আর কি মানুষ মুক্তিযুদ্ধকে এতটা প্রশ্নবিদ্ধ করে ফেলেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে এতটা প্রশ্নবিদ্ধ করেছে যে, এবং মুক্তিযুদ্ধের প্রারম্ভিক সময়টা আমাদের প্রথম মুক্তিযুদ্ধের পরের যে প্রথম 20টা বছর আর কি, সেই 20টা বছরে এমন একটা ছিল যে, যে কারণে মুক্তিযুদ্ধটা নিয়েই আসলে আমাদের আসলে আসলে বলা চলে দুইটা গ্রুপ আর কি। এক গ্রুপ হয়তো বলে যে আমাদের আসলে পেছনের পেছনের কাহিনী নিয়ে এত পড়ে থাকলে চলবে না, সামনের দিকে তাকাতে হবে। আরেক গ্রুপ বলছে যে না, তাকাতে হবে আর কি। তো পৃথিবীতে ইভেন এমন আসলে দেশ খুব হয়তো কমই পাওয়া যাবে যে যে দেশের মানুষ আসলে তার মুক্তিযুদ্ধ নিয়ে গর্বিত না। পৃথিবীতে এরকম খুব কম দেশ পাওয়া যাবে, কারণ হলো যে পৃথিবীর অধিকাংশ দেশই তার মুক্তিযুদ্ধ নিয়ে গর্বের একটা স্থান ধরে রাখে আর কি। তার কাছে তার ওই বিষয়টা নিয়ে অন্তত কোনো বিতর্ক থাকে না। কিন্তু বাংলাদেশি খুব স্বল্প সংখ্যক দেশের একটা, যেটা নাকি মুক্তিযুদ্ধ নিয়েও বিতর্ক আছে, যেখানে নাকি মানুষ এক শ্রেণীর বিরাট একটা অংশ শ্রেণীর মানুষ মনে করে যে, যে না, মুক্তিযুদ্ধ না হলেই বা হয়তো বা তেমন কিছু হতো না আর কি। তো মুভির কথা যেটা বলছো, যে বাংলাদেশে আসলে একটা মুভি না, বাংলাদেশে আসলে বহু মুভি হওয়া সম্ভব, বহু মুভি হওয়া সম্ভব মুক্তিযুদ্ধের আমাদের যে বীরত্বপূর্ণ যে সময়গুলো নিয়ে আর কি। কিন্তু একটা সমস্যা কি, যে বাংলাদেশের আসলে তো, তুমি তো জানো যে বাংলাদেশে তো আসলে আমাদের সিনেমা সেক্টরটাই খুব নড়বড়ে। এই সেক্টরে মানুষ টাকা ইনভেস্ট করে, টাকা বের করে আনাটাই খুব দুষ্কর। সেখানে ভালো সিনেমা হয়তো বা কিছু হয় যেগুলো হলো সরকারি অনুদানে হয়, কিন্তু আজকাল সরকারি অনুদানে, আমার নিজেরই একজন খুব, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, আমার নিজেরই একজন খুব কাছের একজন বন্ধু, সে একটা সিনেমা তৈরি করার চেষ্টা করছে একটু গতানুগতিক ধারার বাইরে গিয়ে, কিন্তু সে কিন্তু তার সরকারি অনুদান পায়নি। কারণ হচ্ছে যে সরকারি অনুদান পেতে গিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল যে হয় তাকে কিছু টাকা হয়তো ঘুষ দিতে হবে, নতুবা সরকারের মানে দলের নাম লেখাতে হবে, দুইটা কোনোটাই তার পক্ষে সম্ভব না। সেহেতু সে যেটা করলো, তার গ্রামের বাড়ি জায়গা জমি সব বিক্রি করে দিয়ে সেই সিনেমাটা সে তৈরি করার চেষ্টা করলো। তারপরে এর ওর কাছ থেকে কিছু টাকা টাকা ধার ধার করে সে ছবিটা দাঁড় করানোর চেষ্টা করলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ছবিটা এখনো যদিও মুক্তি পায়নি আর কি। তো এরকমই আর কি। তো বাংলাদেশের সিনেমা জগৎ বা সিনেমা, বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো, তো এইটা যে কি পরিমাণে দুর্নীতিবাজ, সেটা তুমি আমি সবাই জানি আর কি। তো বাংলাদেশে যদি এই ধরনের ভালো কিছু স্ক্রিপ্টে, ভালো কিছু পরিচালককে যদি যদি সরকারের পক্ষ থেকে যদি কিছু অনুদান দেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে যদি হয়তোবা এই ধরনের বহু কাহিনী নিয়ে আমরা ভালো ভালো কিছু সিনেমা দেখতে পেতাম আর কি। তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে তাজউদ্দিনের যে ঘটনাটা, তাজউদ্দিন কিভাবে, আমি 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 এটা নিয়ে একবার চিন্তা করছি যে তাজউদ্দিন যেভাবে 25শে মার্চের রাতের পরে যে মেহেরপুর দিয়ে যে ভারতে গেলেন, কিভাবে ওখানে সরকার চালালেন, হ্যাঁ, এই ঘটনাটা নিয়ে কিন্তু একটা খুব চমৎকার একটা সিনেমা হতে পারতো, খুব চমৎকার একটা সিনেমা। তাজউদ্দিনের যে এই যে পরিভ্রমণটা, এবং ওইখানে ওই আম, আম, আহ, প্রবাসী সরকার চালানোর যে বিভিন্ন ঘটনা, এবং সেই ঘটনাগুলো কিন্তু একটা একটা সাসপেন্সফুল মুভির মতো, যে অনেক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রকে আবার প্রত্যাখ্যান করে তাজউদ্দিন এগিয়ে যাচ্ছেন। তো এইটা একটা ছোট্ট একটা উদাহরণ। বা আমাদের যে বীরশ্রেষ্ঠ, তাদেরও বিভিন্ন উদাহরণ আছে। আর আমাদের যে, এছাড়াও আমাদের মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন মানুষের আত্মত্যাগ, বিভিন্ন মানুষ, শুধু যুদ্ধ মানে কিন্তু শুধু মানে স্টেন গান নিয়ে যুদ্ধই না, যুদ্ধের সময় কিন্তু বহু মানবিকতার চিত্র উঠে আসে। যুদ্ধের সময় বহু আহ তোমার এক্সেপশনাল ঘটনাও ঘটে। সেখানে যুদ্ধের সময় মানবিকতার চিত্র আসে, যুদ্ধের সময় দুঃখ আসে, যুদ্ধের সময় বেদনা আসে, যুদ্ধের সময় ভালোবাসা আসে। কিন্তু এগুলো নিয়ে আমাদের দেশে তুমি যদি হিসাব করে দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে গত প্রায় 40-50 বছরে আহ 8 থেকে 10টা বা বড় যে 15টার বেশি খুব ভালো সিনেমা কিন্তু হয়নি। অথচ এখনো আমরা দেখি যে এখনো প্রতি বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে প্রায় 4 থেকে 5টা ভালো ভালো সিনেমা তৈরি হয় এখনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী নিয়ে, সেই আজকে থেকে প্রায় 90-80-90 বছর আগের কাহিনী নিয়ে সিনেমা এখনো তৈরি হচ্ছে। তো আমাদের দেশে চাইলে সেটা তৈরি করা যেত, কিন্তু ওই যে তোমাকে বললাম যে এর পেছনে ভালো দর্শক শ্রেণী যেমন হয়তো নেই, হয়তো বা আবার একই ভাবে হয়তো আমাদের যে সরকারি পৃষ্ঠপোষকতা সেটাও হয়তো বা সেভাবে নেই আর কি। তো ভবিষ্যতে এখন দেখা যাক, ভবিষ্যতে সেটা নিয়ে কোনো নতুন কিছু তৈরি হয় কিনা আর কি।
জি স্যার, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, তাজউদ্দিনকে নিয়ে আমাদের হচ্ছে বুয়েটেরই একজন ভাইয়া খুব চমৎকার একটা বই লিখেছেন। সাক্ষী ছিল শিরস্তান নামে, সুহান রিজওয়ান লেখক। হুম 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 হুম। ওই বইটা জানি না আপনি পড়েছেন কিনা, হ্যাঁ বইটা হ্যাঁ, পড়ার আমি এটা সুযোগ আমি হয়েছে এটা কিনা। পড়েছি। ওই ওই ইনফ্যাক্ট সুহানের বইটা পড়ার পরে আমার কাছে এই সিনেমার কথাটা মনে হয়, সত্যি কথা বলতে যায় আর কি। সুহানের গল্পটা, সুহানের উপন্যাসটাকে আসলে চাইলেই একটা সিনেমার চিত্রনাট্যে রূপ দেওয়া যায়, চাইলেই। খুব সহজ। এবং ওইটা নিয়ে যদি সিনেমা তৈরি করা হয়, আমার কাছে মনে হয়েছে বইটা পড়ে যে এটা সত্যি একটা খুব চমৎকার সিনেমা তৈরি হবে। জি, আমরা আশা রাখবো ভবিষ্যতে এটা নিয়ে কাজ হবে, যেহেতু আমরা এখনো আশা রাখছি। হুম হুম। জি স্যার, এখন আমরা হচ্ছে স্যার আপনার ব্লগের লেখা নিয়ে একটু ব্লগে ফিরে যেতে চাই। ব্লগ নিয়ে কিছু প্রশ্ন ছিল স্যার। আমরা একটা সময় দেখতে পাই যে বাংলা ব্লগে একটা বিপ্লব শুরু হয়ে গিয়েছে। যেমন হচ্ছে আমরা যদি 2010 সাল বা এই সময়টার দিকে চিন্তা করি, আর শুরুতে আপনি ব্লগিং নিয়ে একটা মানে ব্লগের কিছু পজিটিভ দিক বলছিলেন, যে সেখানে হচ্ছে ওপেনলি সমালোচনা করতেছে। আহ, আপনার লেখা নিয়ে সরাসরি একজন বলতেছে যে এটা করলে এটা হতো, ওই স্টাইলটা আপনি ফলো করে দেখতে পারেন, ওইভাবে করতে পারেন। এই যে ব্লগে হচ্ছে লেখক তৈরি বা সৃজনশীলতা বিকাশের একটা বড় ক্ষেত্র, সেই ক্ষেত্রটা একটা জায়গায় এসে থমকে যায় হচ্ছে 2016-17 সালের দিকে থমকে যায়। এর আগে আমরা হচ্ছে ব্লগিং শব্দটা বা ব্লগ শব্দটা যেই লেখকদের মাধ্যমে আমরা মূলত আমাদের বাংলাদেশের মানুষ পরিচিত হয়েছে, সেই লেখকদের মধ্যে বেশ কিছু জনপ্রিয় লেখককে হত্যা করা হয়। তো এই যে থমকে যাওয়া, এই থমকে না গেলে আমরা হচ্ছে ব্লগিংটা আরো যদি বিকশিত হতো না থমকে গিয়ে, তাহলে হচ্ছে ব্লগিংটা আমাদের সৃজনশীল জাতিসত্তা বিকাশে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো। আ- আমার কাছে তো মনে হয় যে একটা ভালো ভূমিকা রাখতে পারতো, কারণ ব্লগ তো আসলে ওই সময় একটা বেশ শক্তিশালী প্ল্যাটফর্মের একটা রূপ নিল, তাই না? এবং শুধু তুমি যেই কথাটা বললে আসলে, যে ব্লগের থেকেই আসলে ওই সময়কালে 2000 সাল থেকে 2016-17 সাল পর্যন্ত আমরা আসলে বহু ভালো ভালো লেখককে উঠে আসতে দেখি। এই ভালো ভালো লেখককে উঠে আসার পেছনেই কিন্তু ছিল হচ্ছে যে ব্লগের যেই বোদ্ধা পাঠক শ্রেণী, তাদের একটা বড় অবদান। কারণ হচ্ছে যে ব্লগে অনেকেই অনেককে তো চেনে না, ধরো অনেকে ছদ্মনামে লিখতেন, তো ছদ্মনামে লেখা বা ছদ্মনামে মানে বোদ্ধা পাঠক হওয়ার হওয়ার ফলেও একটা যে সুবিধা বা সুবিধাই আমি বলবো যে যেটা ছিল, যে যেটা তোমাকে বললাম, যে কেউ কারো আসলে সমালোচনা করতে তো পিছপা হতো না। আর 2 নম্বর কথা হলো যে ব্লগ হওয়ার ফলে যেটা ছিল যে, যেমন একটা উদাহরণ মানে একটা কম্পারিজন করি আর কি, যে আহ, এখনকার সময়ে তুমি দেখবে যে ব্লগের মতো করেই ফেসবুকে অনেক গ্রুপ তৈরি হয়েছে আর কি। তো এখন এই ফেসবুকের গ্রুপে আমি একটা ব্লগের সাথে যে পার্থক্যটা দেখি, যে ফেসবুকের গ্রুপগুলোতে কিন্তু ধরো দেখা যায় যে অসংখ্য লেখা আসছে, অসংখ্য লেখা। এই প্রতিদিনই তোমার হয়তো বা 5 থেকে, মানে আমি 5 থেকে বলবো না, প্রতিদিন হয়তো 10 থেকে 20টা লেখা আসছে। তো তুমি একটা গ্রুপের মেম্বার, তো তুমি যখন একটা গ্রুপে ঢুকছো, তখন দেখা যাচ্ছে যে তুমি আহ একটা ভালো লেখার পরে আরো হয়তো বা 15টা ছোট ছোট 200 শব্দের গল্প পড়ে গেছে। ধরো যে কেউ একজন 1000 শব্দের একটা গল্প লিখলেন বা 2000 শব্দের একটা গল্প লিখলেন, তারপরে দেখা যাচ্ছে 200 শব্দের আরো 20টা গল্প পোস্ট হয়ে গেছে। তুমি যখন ওখানে ঢুকবে তখন কিন্তু তোমার চোখে ওই 20টা শব্দের 20টা গল্প চোখে পড়বে, কিন্তু তার নিচের যে 2000 শব্দের একটা বিরাট গল্প ছিল, সেটা কিন্তু তোমার চোখে আর পড়বে না। তো তার ফলে কি হলো? তার ফলে দেখা গেল যে আহ, ওই 2000 শব্দের একটি লেখা একজন ভালো পাঠককে হারালো। এটাই হচ্ছে ফেসবুকের গ্রুপগুলোতে, আসলে এটাই হচ্ছে এই মুহূর্তে আর কি। বহু ভালো ভালো লেখা বহু ছোট ছোট গল্পের আড়ালে চাপা পড়ে যাচ্ছে আর কি। তো তার ফলে আমার কাছে আমি ঠিক সন্দিহান আর কি কিছুটা। অনেক সময় মনে হয় যে কিছু কিছু লেখক হয়তো উঠে আসছে, কিন্তু যাদের আসলে তীক্ষ্ণ ধার ছিল লেখাতে, সেই ধরনের অনেকের লেখা আসলে ইদানিং সেভাবে উঠে আসতে দেখি না। আর ইদানিং ওইটা হওয়ার ফলে যেটা হয়েছে যে ফেসবুকেরও তো কিছু আসলে অ্যালগোরিদম কাজ করে, তুমি তো সেটা জানোই আশা করি। যে গ্রুপে তুমি যদি কোনো লেখা পোস্ট করো, তাহলে তুমি যখন ইভেন কোনো গ্রুপে যাবে, তাহলে সেটা দেখা যায় যে তোমার বন্ধু যারা, তাদের লেখাগুলো আগে চোখে পড়ে, ফেসবুক তোমাকে আগে সেগুলো দেখায়। কিন্তু তোমার যে বন্ধু না, তারও তো কোনো ভালো লেখা থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু ফেসবুক তোমাকে দেখায় না। দ্বিতীয়ত কথা হলো যে যখনই তুমি ওইটাতে একটা লাইক দাও, ইভেন তুমি না পড়েও যখন একটা লাইক দাও, তখন সেই লেখাটা সেই গ্রুপের সামনে চলে আসে। অন্যদিকে ভালো লেখা, যেটাতে হয়তোবা তার ফেসবুকে কম বন্ধু থাকার কারণে কম লাইক পেয়েছে, সেই লেখাটা পেছনে চলে যায়, অনেক পেছনে চলে যায়। ফলে এইভাবেই আর কি, মানে ভালো লেখাগুলো খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়।
ফেসবুকের গ্রুপগুলোতে, কিন্তু ব্লগে তো এই সমস্যাটা ছিল না। ব্লগে হয়তো একটা দিনে তোমার বড় জোর হয়তো 3টা লেখা আসতো, ভালো লেখা, এবং তুমি চাইলে সেখানে গিয়ে তোমার পছন্দ মতো খুব ভালো করে দেখে যে হ্যাঁ আমার এই লেখাটা ভালো লাগছে বা এই লেখাটা পড়তে ইচ্ছা হচ্ছে, সেভাবে করে তুমি পড়ে এবং তুমি তোমার মতামত জানাতে আর কি। তো ব্লগের এই কারণে যে পাঠক, মানে যারা হচ্ছে সত্যিকারের পাঠক, যারা ধৈর্য ধরে লেখাটা পড়ছেন, এই পাঠক এবং সত্যিকারের যারা লেখক, তাদের মধ্যে একটা চমৎকার মিথস্ক্রিয়া তৈরি হতো আর কি। যেটা আমার কাছে মনে হয় যে ফেসবুকের এই জমানায় আমরা কেন যেন সেখান থেকে মানে একটু হলেও মানে হারিয়ে ফেলছি আর কি। মানে কিছু কিছু লেখক তো উঠে আসছেন, কিন্তু আবার অনেকেই আবার অনেকেরই হয়তো বা সেখান থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো এটা আমাদের জন্য একটা ক্ষতি, আমি বলবো যে ডেফিনেটলি এটা আমাদের একটা ক্ষতি, যে আমরা আমাদের যে ব্লগের যে স্বর্ণ যুগটা, সেটাকে আসলে আমরা ধরে রাখতে পারিনি আর কি। এটার পেছনে নানা রকমের হয়তোবা পলিটিক্যাল কারণও আছে, তুমি সেগুলো নিশ্চয়ই জানো। আহ, কিন্তু যেটাই কারণ থাকুক, আমার কাছে মনে হয় যে এই যে আমাদের যে ব্লগের যেই আমাদের যে সরে আসাটা, সব মানে ভালো ভালো লেখকদের সরে আসাটা, সেটা আমাদের আসলে হয়তোবা সাহিত্যের জন্য একটা এক ধরনের একটা পার্মানেন্ট ক্ষতি। তো আমাদের এই ব্লগের স্বর্ণযুগ আবার ফিরবে কিনা আমি ঠিক সেটা আসলে এখনো জানি না ঠিক। তো এটা হয়তো সামনের দিকগুলো নির্ধারণ করবে অনেক, আর অনেক সময় আবার দেখা যায় যে যে এক ধরনের রিভার্স ট্রেন্ড অনেক সময় তৈরি হয় আর কি। তো দেখা যাক সামনে কি আসে। দুঃখিত স্যার। ব্লগিং আর ফেসবুকের ডিফারেন্স নিয়ে যদি আমি একটু বলি আমার ব্যক্তিগত অভিমত, তাহলে সেটা বলবো যে আমরা তো ব্লগে ঢুকতাম হচ্ছে লেখা পড়ার জন্য, মানসিকতা এটা থাকতো আমরা এখানে যাচ্ছি পড়ার জন্য। কিন্তু আমরা ফেসবুকে কিন্তু এটা করি না, কারণ আমরা ফেসবুকে যাই হচ্ছে স্ক্রল করার জন্য, দেখার জন্য, ছবি রাইট। অন্য অনেক হুম। কিছুর জন্য যাই। হ্যাঁ। আর রাইট। ব্লগিং আমরা মানসিক প্রিপেয়ার থাকি যে আমরা পড়তে যাচ্ছি। তো সেক্ষেত্রে একটা এক্স্যাক্টলি। বড় লেখা পড়া আমার জন্য কষ্টদায়ক নয়, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এটা কষ্টদায়ক হয়ে যায়। আরেকটা ব্যাপার হুম স্যার হুম। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি ব্লগে লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি বই আকারে প্রকাশিত হলে? কারণ আপনার লেখাগুলো আমরা যেটা দেখি যে ব্লগেও আছে আবার বইও আছে। কিন্তু আমি পাঠক হিসেবে, আমি একজন ভক্ত পাঠক হিসেবে বলবো আমি বইও পড়েছি, ব্লগও পড়েছি। তো ব্লগ পড়তে আমার স্বাচ্ছন্দ্য বোধ বেশি হয়েছে, কারণ সেখানে রঙিন ছবিগুলো দেখতে পেয়েছি। কারণ আমি হচ্ছে নিচে বেশ কিছু রঙিন ছবি দেখতে পাই। তো একটা কিছু আরো যদি ক্লিয়ারলি বলি, যেমন আপনি যখন হচ্ছে পোল্যান্ডের এই যে লবণের যে খনিটা আছে সেখানে গিয়ে গুনে দেখেন যে হচ্ছে লাস্ট সাপার চিত্রকর্মের মধ্যে কয়টা গ্লাস আছে। গ্লাস এখানে কম আছে, ভিঞ্চি চিত্রের মধ্যে আমরা 15টা গ্লাস দেখি, লাস্ট সাপার হচ্ছে পোল্যান্ডের যে বিলিয়াজ কি নামই হয়তো হবে, সেখানে খনিতে আমরা 8টা গ্লাস দেখি। তো আমি হচ্ছে যখন ব্লগে পড়ি তখন নিচে এসে আবার হচ্ছে চিত্রকর্মের মধ্যে আবার গ্লাসগুলো গুনে দেখতে পাই। তো এই যে লেখাটার প্রতি আকর্ষণ, ভালোবাসা আরো বেড়ে যাওয়া, সেটা কিন্তু ব্লগ খুব সহজেই হয়ে যায়। বইয়ের ছবি প্রকাশ হয়, কিন্তু বইয়ের ছবিটা একটু সাদা কালো থাকে আর ব্লগের ছবিগুলি রঙিন থাকে। তো এটা হয়তো একটা ব্লগের একটা সুবিধা হতে পারে। তো স্যার আপনি ব্লগে লিখতে পছন্দ করেন বেশি, না হচ্ছে বই আকারে প্রকাশিত হলে, সেটা একটা প্রশ্ন। না, আসলে ঠিক প্রশ্নটা আসলে ঠিক ওইভাবে মানে উত্তরটা আসলে ঠিক ওইরকম না ঠিক। মানে আমি আসলে কোথায় লিখতে পছন্দ করি সেটা তো আসলে মানে ঠিক সেরকম না। যে ঘটনাটা হলো যে আমি তো বই আকারে তো একটা লেখা প্রকাশিত, মানে লেখাগুলো প্রকাশিত হয় অনেক পরে। ইভেন ব্লগেই বলো বা পত্রিকার পাতাতেই বলো, প্রকাশিত হওয়ারও প্রায় 1 থেকে 2 বছর পরে আর কি। তো আমি আসলে তো বই আকারে প্রকাশ করব সেইভাবে করে তো আর লিখি না। আমি যখন লিখি তখন হচ্ছে যে লিখি যে কোনো জায়গায় প্রকাশের জন্যই আর কি। তো আহ, তো তোমার কথাটা সত্যি। তো ব্লগে ইনফ্যাক্ট প্রকাশ করতেও আমার একসময় ভালোই লাগতো আর কি। তবে ইদানিং কালে যেহেতু আমার কিছু কিছু লেখা আর কি তোমার কয়েকটা সংবাদপত্রে যেহেতু প্রকাশিত হচ্ছে, তো আসলে সেই কারণে ব্লগে আমার প্রকাশিত লেখা প্রকাশ করার হারটা কিছুটা কমে গেছে। কারণ হচ্ছে যে ওদের কিছুটা সীমাবদ্ধতা থাকে। যেমন ধরো একটা 6,000 শব্দের আমি হয়তো একটা গল্প লিখলাম আর কি, কিন্তু হয়তো বা তার মধ্যে থেকে 2,000 শব্দ আমি হয়তো একটা ওই গল্পটারই 2,000 শব্দ হয়তো প্রকাশিত হলো কোনো সংবাদপত্রে আর কি। কিন্তু ব্লগের অনেক সীমা মানে অনেক নির্দেশিকা থাকে যে আগে এই লেখাটার কি অংশ কোথাও প্রকাশিত হলে তুমি সেটা ব্লগে প্রকাশ করতে পারবে না। মানে আমি আই উইশ যে মানে ওই নীতিটা যদি না থাকতো, তাহলে হয়তো বা আমি 6,000 শব্দটাকে পুরোটাই আবার পরে ব্লগে প্রকাশ করতাম, তাহলে হয়তো ব্লগের পাঠকরা আরো মানে পড়ার সুযোগ পেতো আর কি। তা আমি ঠিক জানি না অবশ্য, যদিও আমার আমার আবার এই ব্লগের নিয়ম কারণ আবার দেখতে হবে আর কি। তো বাট এনিওয়েজ, মানে আমার কাছে মনে হয় যে আমি তোমার প্রশ্ন যদি উত্তর দিতে চাই তাহলে ডেফিনেটলি মানে আমার কাছে ব্লগের একটা প্রকাশ করার একটা
মানে আমার নিজের কাছেও এটা বেশি ভালো লাগে। আহ, কারণ হচ্ছে যে তোমার ব্লগের মাধ্যমে কি ধরো যে কেউ একজন মানুষ হয়তো বা নিউজিল্যান্ডে বসে আছে বা কানাডায় বসে আছে, তো তার কাছে তো আর আমার বইটা পৌঁছতে পারছে না, কিন্তু সে যখন ব্লগে যখন প্রকাশিত হচ্ছে তখন তো সে ক্লিক করে ব্যাপারটা লেখাটা পড়ে ফেলতে পারছে, তাই না? তো একটা দেশ থেকে বই আনানো তো এত সহজ না। তো তো তোমার উত্তর হচ্ছে যে ওইটাই, যে আমার মানে আমি হয়তো বা ব্লগে লেখা প্রকাশ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করবো। স্যার এটার প্রশ্নটার একটা কারণ ছিল। প্রশ্নটা হচ্ছে মোটামুটি আমার ব্যক্তিগত বলা চলে। প্রশ্নটার কারণ হচ্ছে ব্লগে আপনার যে লেখাগুলি প্রকাশ হচ্ছে, প্রকাশ হওয়ার পর পাঠকরা যখন হচ্ছে ব্যাপকভাবে সেটাকে হচ্ছে জনপ্রিয় করতে তুলছে বা পাঠক প্রিয়তা পাচ্ছে, তারপর কিন্তু সেটা বই আকারে প্রকাশ হচ্ছে। তো সেখানে হুম। মানে আমার ব্যক্তিগত একটা অভিমত যদি বলি, আমার একসময় খুব ইচ্ছে ছিল, আরো যখন ছোট ছিলাম, যে বাংলা সাহিত্যের সব বই পড়ে শেষ করব। তো এখন এই মুহূর্তে এসে প্রতিটা বইমেলায় অনেক 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 নতুন লেখক, অনেকের বই, আমি বলছি না নতুন লেখকরা ভালো লিখবেন না, কিন্তু অনেক বেশি বই প্রকাশিত হয়ে যাচ্ছে, যা হচ্ছে এক জীবনে হয়তো সম্ভব না। তো সেই ক্ষেত্রে ব্লগের লেখাটা যখন জনপ্রিয়তা পায়, তারপর যখন বই আকারে আসে, তখন বইটা নিয়ে কিন্তু আমরা অনেকটা নিশ্চিত হয়ে যাই। তো সেই হুম। ব্যাপারটার জন্যই হচ্ছে ওই প্রশ্নটা এসেছিল। হ্যাঁ, ঠিক জি। ঠিক। তো আমরা হচ্ছে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। তো এই ক্ষেত্রে এখন স্যার আপনার হচ্ছে জীবনবোধ নিয়ে কিছু প্রশ্ন আছে, আপনার ফিলোসফি নিয়ে। স্যার আপনি যখন ক্যালিফোর্নিয়ার সিকুয়া ন্যাশনাল পার্কে যান, সেখানে সবচাইতে প্রাচীন প্রায় 2200 বছর পুরনো একটা গাছের সামনে গিয়ে দাঁড়ান, আপনার কি মনে হয় না যে সঞ্জয়দের জীবন এত ছোট হবে কেন? কারণ আমি তো অনেক কিছু দেখিনি। একটা গাছ, একটা ছোট্ট গাছ, মানে ক্ষুদ্র মানুষের তুলনায়, আমরা যেহেতু মানুষ, আমরা নিজেদের বড় করে দেখি, সেই তুলনায় একটা গাছ 2200 বছর বাঁচতেছে। সেই জায়গায় সঞ্জয়দের জীবনটা এত ছোট হয়ে কেন? মানে মানুষ হিসেবে আপনার কি এই ব্যাপারটা মাথায় আসে না? আহ এহ, আসলে ব্যাপারটা কি জানো, আমি আমার জীবনের একটা দর্শন বলতে পারো আর কি, যে আমি কখনোই মনে করি না যে আমাদের জীবনটা অনেক দীর্ঘ হতে হবে আর কি। আমি ব্যক্তিগতভাবে মনে করি না, তুমি হয়তো অবাক হতে পারো আর কি, কিন্তু আমি যেটা মনে করি যে আমি মনে করি না যে আমার জীবনটা বা আমাদের জীবনটা অনেক দীর্ঘ হওয়া দরকার। আমি মনে করি যে জীবন আসলে কতটুকু দীর্ঘ হবে সেটা মুখ্য নয়। আমাদের জীবনটা, আমাদের এই যে আজকের যে দিনটা বা আমাদের যে আজকের যে সময়টা, এই সময়টা পর্যন্ত আমি কি করলাম বা আমার জীবনটাকে আমি কতটুকু উপভোগ করলাম, আমি আমার জীবনটাকে কতটুকু আহ ভালোভাবে বা ভালো কাজে ব্যয় করতে পারলাম, ফ্রুটফুল কোনো কাজে বা ফ্রুটফুল ভাবে ব্যয় করতে পারলাম, সেটাই হলো মুখ্য বিষয়। এবং আমি সেজন্য আমার আমার অনেকে, যেমন অনেকে আমাকে বলে যে উম তোমার এই ঘোরাঘুরির পেছনে আরেকটা মূল অনুপ্রেরণা কি। যেমন আমি তাদেরকে ওই কথাটাই বলি যে আমি মনে করি যে আমার জীবনে আগামীকাল বলে কিছু নাই। আমার জীবনে আজকের দিনটাই মুখ্য। আমি যা কিছু করতে চাই আজকে করতে চাই, আগামী বছর না। এবং এমন আমি ভাবি না যে আমি আগামী বছরে আহ ধরো যে মানে আমি আগামী বছরে পয়সা জমিয়ে বা ওই কাজটা করবো, ওই জায়গাটায় যাবো বা এরকম আর কি। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের কাছে সবসময় আগামীকাল, আগামী বছর, এগুলো একটা অনিশ্চয়তামূলক একটা জিনিস, সেইটার উপর আমার কোনো হাত নাই। যেই বিষয়টার উপর হাত আছে আমার, সেটা হলো আজকের এই দিনটা বা বা আজকের এই সময়টা। সেইটাকে আমি কি করতে পারি সেটাই আমার কাছে মুখ্য। তো তো সেজন্যই তোমার কথার জবাবে বলতে হয় যে আমার কাছে আসলে এরকম মানে মনে হয় না যে আমার জীবনটাও এরকম অনেক দীর্ঘ হওয়া দরকার আর কি। আমার কাছে মনে হয়েছে যে খুব কম সময়ের মধ্যেও যদি আমি কিছু রেখে যাওয়ার মতো কাজ করতে পারি বা আমার জীবনে কিছু সিগনিফিকেন্ট কাজ করতে পারি, আমি বা আমার জীবনে যদি আমার আহ পরিপূর্ণতা বোধ দেয় এরকম কোনো কাজ করতে পারি, তাহলে আমি সফল এবং তাহলে আমি খুশি। তার থেকে বেশি কিছু আমার আর প্রয়োজন নেই। পেশাগত জীবনে সঞ্জয় দে একজন ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। তো প্রকৌশল জীবনের ব্যস্ততার মাঝে ঘোরাঘুরি, এবং আমরা এটাও জানি যে আপনি প্রচুর পড়াশোনা করেন। আহ, এই যে পড়াশোনা, ঘোরাঘুরি, তারপর হচ্ছে আবার লেখা, সেইটার যে একটা মেলবন্ধন, সেটা গঠন কিভাবে? হ্যাঁ, এইটা এইটা খুবই কঠিন কাজ, খুব কঠিন কাজ। আসলে খুব কঠিন কাজ এটা। আম, কিন্তু আমি চেষ্টা করি আমি, কারণ হচ্ছে যে তুমি যেটা বললা সেটা তো সত্যি কথা যে আমাকে খুবই ব্যস্ত একটা চাকরি করতে হয়। এবং আমি এই মুহূর্তে যেমন ধরো ফিফথ জেনারেশন যে 5G টেকনোলজি সেটা নিয়ে কাজ করছি, এবং ফিফথ জেনারেশন 5G নিয়ে গত 1.5 বছর ধরে খুব ব্যস্ত আমাকে কাটাতে হয়। কারণ হচ্ছে যে এই টেকনোলজিটা যেহেতু নতুন একটা টেকনোলজি, অনেক কিছু নতুন তৈরি আসছে বাজারে বা
অনেক নতুন নতুন স্পেক আমরা আনছি আর কি বাজারে আর কি। তো এটা কোনো পুরোনো টেকনোলজি না, যে কারণে আমাদের বছর দুয়েক আগের সময়টা কিন্তু স্লো ডাউন থাকলো, এই সময়টা খুবই ব্যস্ত সময়। তো এই ব্যস্ত সময় হলেও কিন্তু এখন একটা তো বিষয় এটা তো বটেই যে আমাকে তো, আমি যে সকালে যে রুটি খাই, সেই রুটিটা তো আনছে আমার চাকরি, অন্য কিছু তো না। তো আমাকে তো ওইটা তো আসলে ঠিক রাখতেই হবে। তো সেখান থেকেও আমি যেটা করি যে টাইম রেশনিং যাকে বলে হয় আর কি, যে আমি সবসময় চেষ্টা করি যে প্রতিটা সময় বা প্রতিটা দিনের কিছুটা সময় হলেও কিছু কিছু সময়কে কিভাবে আমি ভাগ করতে পারি। বলা হচ্ছে না, আমি সময়টাকে চাঙ্ক করে ভাগ করে ফেলি। ধরো যে আমি অফিসে হয়তো কাজ শুরু করব সকাল 10টা থেকে, তো আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি ঠিক আছে তার আধা ঘন্টা, তার আগে আধা ঘন্টা আমি একটা বই পড়বো, বা বা দুপুরে লাঞ্চের সময় আমি আধা ঘন্টা বই পড়বো। আবার বিকেলে সন্ধ্যার পরে আমি কিছুটা 1 ঘন্টা সময় হয়তো রাখবো নিজের লেখালেখি বা চিন্তা করা, বা বা বই পড়া, বা 2 ঘন্টা, এক থেকে 2 ঘন্টা সময় রাখবো। এইভাবে মানে আমি একটা রুটিনের মতো করে এই কাজটা করার চেষ্টা করি, রুটিনের মতো, যাতে সেই রুটিনটার কোনো ব্যত্যয় না হয় আর কি। এবং সেইভাবে করে আমি মোটামুটি ভাবে আমার জীবনে সফল। কারণ আমি এই কারণে আরো এটা করার চেষ্টা করি, কারণ আমি দেখলাম যে না হলে একটা সময় পরে দেখা যাবে যে আমার জীবনে আসলে আমি যদি পেছনে ফিরে তাকাই তাহলে আমার নিজের বলতে কিছুই নাই। আর চাকরি বাকরি করা সেটা প্রতিটা মানুষের জীবনেই তো আছে। তুমি চাকরি করো, টাকা হয়তো বেতন পাও, সেই বেতন দিয়ে তুমি সংসার চালাও, সেটাই তো মানুষের জীবন, গতানুগতিক জীবন। কিন্তু তুমি যদি এর মধ্যে তোমার আত্মাকে সুখ দেয়, তুমি করে ভালো ফিল করো, সেরকম যদি কিছু তুমি না করতে পারো, তাহলে জীবনে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে মানুষ নিজের মধ্যে এক ধরনের শূন্যতা বোধ করে। সে সে মনে করে যে আমি বহুটা পথ পাড়ি দিলাম, কিন্তু পেছনে ফিরে দেখি যে সেই পথের আসলে আহ সেই পথটা বিলীন, সেখানে আর কিছুই নাই। সেজন্য আমি মনে করি যে মানুষ যেটাই পছন্দ করে, যেটা করতে ভালো লাগে, ধরো যে কেউ যদি বাঁশি বাজাতে ভালো লাগে তার, বা কেউ যদি বেহালা বাজাতে ভালোবাসে, কেউ যদি বাগান করতে ভালোবাসে, তাহলে তার এই যে তার দৈনন্দিন জীবন, তার সংসার, তার তার হয়তো সন্তান প্রতিপালন, সেটার মধ্যে থেকেও তার সময় বের করে বাকি তার যে নিজের যে কাজটা, সেটা সেটা করা উচিত, ডিভোটেডলি করা উচিত। তাহলেই তার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি তৈরি হবে, যে আত্মতৃপ্তিটা পরবর্তীতে তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য এক ধরনের জ্বালানি রসদ যোগাবে। তো আমার নিজের জীবনে আমি সেভাবেই চলার চেষ্টা করি আর কি। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আহ, এক্ষেত্রে আমরা হচ্ছে আপনারই একটা ভাবানুবাদ করা একটা কবিতা, যা হচ্ছে এডগার অ্যালেন পো লিখেছিলেন, সেই রোদ, সেখান থেকে একটু পড়তে চাই। যৌবনের বসন্তে আমি উদগ্র ভালোবাসাময় একটি স্থান খুঁজে ফিরেছি, চষে ফেলেছি বিস্তীর্ণ এই পৃথিবীর সকল প্রান্ত, যে স্থানে এক উদ্দাম হ্রদ, তার সমস্ত নিঃসঙ্গতা, চারিধারে ঘিরে থাকা কালো পাথর আর নুয়ে পড়া পাইনের বন নিয়ে অপেক্ষায় থাকে। আমরা আশা রাখবো সঞ্জয়দের যৌবনের বসন্ত কখনোই শেষ হবে না, এবং উদগ্র ভালোবাসাময় সেই পৃথিবীও খুঁজে ফিরাও শেষ হবে না। তিনি খুঁজতে থাকবেন সেই উদগ্র ভালোবাসাময় পৃথিবী, সেই শুভকামনা রাখবো। স্যার, লাস্টে আপনি যদি হচ্ছে বুয়েট সাহিত্য সংসদকে কিছু বলতে চান, এবং আমাদের যারা হচ্ছে আজকে দেখলো বা শুনেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। বুয়েট সাহিত্য সংসদের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলবো যে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা চমৎকার একটা উদ্যোগ। কারণ আমাদের সময়ে দেখো, আমাদের সময়ে তো আসলে এতটা অনলাইন মিডিয়া ছিল না, এতটা কি অনলাইন মিডিয়া ছিলই না বলতে গেলে। ফলে বুয়েটে আমাদের যেই সাহিত্য সংসদ হোক, ডিবেটিং ক্লাব হোক, বা ফিল্ম সোসাইটি হোক, মানে সবার পক্ষে জয়েন করা বা সবার পক্ষে এটা কর্মকাণ্ডটা জানা, এই সুযোগটা ছিল খুবই কম। কিন্তু এখনকার সময়ে বুয়েটের সাহিত্য সংসদ বা আমাদের আরেকটা ক্লাব, মানে বইয়ের, আমি দেখেছি যে ফেসবুকে একটা গ্রুপ আছে যে বুক ওয়ার্মস অফ বুয়েট। তো সেখানে কিন্তু আমি দেখছি যে সিনিয়র জুনিয়র বহু ছাত্রছাত্রী তাদের পাঠ প্রতিক্রিয়া জানাচ্ছে, তাদের সাহিত্য আলোচনা করছে। এটা 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 আমার হচ্ছে খুব চমৎকার একটা বিষয় বলে মনে হচ্ছে, এবং আমি নিজেও তাদের কাছ থেকে বহু কিছু শিখছি। এবং তোমরা এখন যারা পড়ছো বুয়েটে, তারা অনেকে সেখানে পোস্ট করছো যে আমি এই বইটা পড়েছি, যে এই বইটার পাঠ প্রতিক্রিয়া এই। আমার কাছে খুব ভালো লাগে, এবং তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এই এই বিষয়টা যে এইভাবে আহ এখানে যে নিজেদেরকে যুক্ত করছো, বা নিজেদের পাঠ প্রতিক্রিয়া জানাচ্ছ, অন্যকে পাঠে আগ্রহী করে তুলছো। এটাও কিন্তু দরকার একটা মননশীল জাতি হিসেবে তৈরি, আমাদেরকে এগিয়ে নিতে গেলে এই জিনিসগুলো তো দরকার। আমরা তো শুধুমাত্র এই যে প্রকৌশলী হয়ে শুধুমাত্র এই যে নার্ড হয়ে থাকবো তা তো না। কারণ আমাদেরও কিছু অন্য সামাজিক দায়বদ্ধতা আছে, নিজেদেরকে আলোকিত মানুষ করা,
অন্যদেরকে আলোকিত করা বা অন্যদেরকে পাঠে উৎসাহী করে তোলা, সেটারও তো একটা আসলে বিরাট একটা ইম্প্যাক্ট আছে, এটা তুমি যদি গ্রেটার সোসাইটিতে তুমি চিন্তা করো আর কি। তো সেই জন্য বইটার এই সাহিত্য সংসদের প্রতি আমার শুভকামনা থাকবে। এবং আমি আবারও যেটা বলছি যে যে তোমাদের কাছ থেকেও আমার নিজের অনেক কিছু শেখার আছে। আমি তোমাদের কাজকর্ম ফলো করি এবং আমি খুব গভীর মনোযোগের সাথে তোমাদের এই জিনিসগুলো পড়ি এবং শোনার চেষ্টা করি। তো আশা করি ভবিষ্যতেও আমি সেটা করব। এবং আমিও তোমাদের সাথে, তোমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে হয়তো মানে যুক্ত থাকবো, হয়তো অনেক দূর থেকে হলে। তো তোমাদের জন্য শুভকামনা রইলো এবং আপনাকে শুভেচ্ছা, এবং অনেক আমাকে আজকের এখানে আজকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি হচ্ছে কৃতজ্ঞতা বাসে আবদ্ধ করেছেন আমাদের সময় দিয়ে। আপনার জন্য শুভকামনা থাকবে, এই সময়টা খুব ভালোভাবে আপনারা পার করেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। জি, প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আগামী যে লাইভ অনুষ্ঠান আছে সেটা দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি। আর আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।